এবার যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন উনি একজন পুলিশ সদস্য। ওনার বাড়ি ভোলাতে, বর্তমানে বরগুনাতে কর্মরত রয়েছেন। সঙ্গত কারণে উনি ওনার নামটি প্রকাশ করতে চান নাই, যেহেতু উনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত রয়েছেন। আর উনি এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন উনি পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একজন ব্যক্তি। তার নামটাও আমরা প্রকাশ করতে পারছি না। তো একদিন বিশেষ একটা ঘটনার প্রেক্ষাপটে, অর্থাৎ ওই দিন আবহাওয়াটা খারাপ ছিল, ডিউটিও বেশ শিথিলভাবে চলছিল। এক কথায় দুই কথায় বিভিন্ন ধরনের প্রসঙ্গ যখন ওঠে, একটা পর্যায়ে প্যারানর্মাল ঘটনার প্রসঙ্গ চলে আসে, তখন ওনার স্যার অর্থাৎ এই ইন্সপেক্টর সাহেব উনি ওনার পরিবারে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা শেয়ার করেন। এই স্যারের বাসা পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। ঘটনাটি যখন ঘটে তখন এই স্যারের বয়স 16-17 বছর হবে, সাল 1990 বা এর আশেপাশে। এই স্যারের একজন খালা ছিলেন, এই খালার ছোট একটা বাচ্চা ছেলে ছিল। বাচ্চার বয়স 4 কি 5 বছর হবে। তো চলছিল মোটামুটি সব কিছু ভালোই। একদিন এই খালা স্বপ্নে এক অদ্ভুত রহস্যময় জিনিস দেখেন। উনি দেখেন কোনো একটা অবয়ব তাকে এসে বলছে যে, শোন, তুই গভীর রাত্রে একা একা তোর বাড়ির পাশের ওই পুকুরের কাছে যাবি, ওখানে বেশ কয়েকটি স্বর্ণের মাইট বা কলস দেখতে পাবি, ওর ভিতরে অনেক ধনরত্ন রয়েছে, তুই বড়লোক হয়ে যাবি। কিন্তু তুই আমার একটা শর্ত মানবি। আগে তুই পরখ করে দেখ যে আসলেই ওখানে এই জিনিসগুলো আছে কিনা। তুই একা একা গভীর রাত্রে ওখানে গেলেই দেখতে পাবি। আসলে খালা যেখানে থাকতেন ওই বাসা থেকে সামান্য একটু দূরে, হয়তোবা পায়ে হেঁটে 1-1.5 মিনিটের পথ, ওইখানে একটা বেশ পুরনো পুকুর ছিল। ওইখানে রাতের বেলা উনি আসলেই একা একা হেঁটে গিয়েছিলেন। উনি যখন ওখানে গিয়েছেন উনি হঠাৎ করে দেখেন পুকুরের পানিতে বেশ আলোড়ন সৃষ্টি হচ্ছে, এক ধরনের ঢেউ সৃষ্টি হচ্ছে। আর এরপর ভেতর থেকে বেশ কয়েকটি স্বর্ণের মাইট বা কলস ভেসে ওঠে। চাঁদের আলোতে যেগুলো চকচক চকচক করছিল এবং ভেতরেও যে অনেক মূল্যবান সামগ্রী রয়েছে সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো এটা যখন উনি দেখেন, উনি দেখে বেশ অবাক হন। আর ওনার মধ্যে লোভ ভয়ঙ্করভাবে চেপে বসে। ওটা দেখে উনি ভয় পাওয়ার থেকে ওটা কিভাবে নেওয়া যায় সেটা নিয়েই বেশি ভাবতে থাকেন। নিশ্চয়ই তাকে কিছু দিতে হবে, তাছাড়া তো এমনি এমনি দেবে না। এমনই একটা আভাস স্বপ্নের মধ্যে তাকে দেয়া হয়েছিল। উনি তো বাড়িতে চলে আসেন। পরের দিন উনি আবার রাতের বেলা স্বপ্নে দেখেন ওই জিনিসটা, যেটাকে স্থানীয়ভাবে যক্ষ বলে থাকে। লোকাল লোকজন যারা আছেন তারা এটাকে যক্ষ বলেন। বিশেষ করে এই ধরনের মাইটগুলো যারা পাহারা দেয় তাদেরকে যক্ষ বলে অভিহিত করা হয়। তো ওই যক্ষটা তাকে আবার বলে, দেখলি তো, প্রমাণ পেলি, এই সবগুলো তোর হয়ে যাবে, শর্ত একটাই, তোর যে বাচ্চাটা আছে ওকে সামনের অমাবস্যার রাত্রে বলি দিতে হবে। যদি বলি দিস তাহলে এগুলো পাবি। কি দিবি? তখন নাকি ওই খালা স্বপ্নের মধ্যে বলে দেয়, হ্যাঁ আমি দেব, আমার ওই সব সম্পত্তি চাই, আমার সব লাগবে, বাচ্চা দিয়ে করবোটা কি? বাচ্চা চলে গেলে আবার আল্লাহ দিবে, কিন্তু এই সম্পত্তি তো আর সহজে পাবো না। সুযোগ কি বারবার আসে নাকি? দেব দেব বলি দেব, আমাকে সম্পত্তিগুলো দিবা তো? তখন ওই যক্ষটা বলে, হ্যাঁ দেব। এরপর সময় আসতে থাকে। আর এক রাত্রে কীভাবে বলি দিতে হবে যক্ষ সেটাও বলে দেয় যে আগে বাচ্চার চোখ বাঁধতে হবে, এরপর ধারালো একটা অস্ত্র দিয়ে এক কোপে মাথাটা আলাদা করে ফেলতে হবে। সত্যি নির্দিষ্ট রাত্রে উনি প্রস্তুতি নিয়েছেন। তো ওনার তো ওই সময় ওনার হাজবেন্ড ছিল না, এই সুযোগটাকেই উনি কাজে লাগিয়েছেন। বাচ্চা তো সরল বিশ্বাসে মায়ের কাছে গিয়েছে। তো রাতের বেলা মা বাচ্চাকে বলছে যে বাবা তুমি বসো, তোমার চোখটা বেঁধে দেই, তোমার সাথে একটু খেলবো। তো বাচ্চাও সরল বিশ্বাসে বসে আছে, বলেছে যে খবরদার নড়াচড়া করবা না,
একদম নড়াচড়া করবা না, নড়াচড়া করলে তোমাকে একটা বিশেষ খাবার দেওয়ার কথা চিন্তা করে রেখেছি, সেটা কিন্তু দেবো না। বাচ্চাও চুপটি করে বসে আছে, আর আগে থেকেই ধার করে রাখা ধারালো দাটা বের করেছে সেই খালা। চিন্তা করেছেন যে বাচ্চাকে মারতে গেলে যদি তার মনে দয়া হয়, আর উনি যদি এই কাজ না করেন তাহলে তো ওই সম্পত্তিগুলো উনি পাবেন না, যক্ষ তাকে দেবে না, উনিও বড় লোক হতে পারবে না। ওই চিন্তা করে উনি নিজের চোখটাও বেঁধে নিয়েছেন, যাতে করে বাচ্চার দিকে তাকিয়ে তার মনে মায়া দেওয়ার সৃষ্টি না হয়। তবে কোপটা যেন জায়গা মতো পড়ে এইটুকু যেন দেখা যায় এমন বিশেষভাবে কাপড়টা উনি পেঁচিয়েছেন। তবে বাচ্চার চেহারার দিকে যেন নজর না পড়ে এই বিষয়টা উনি খেয়াল রেখেছেন। উনি ওই ধারালো দাটা হাতে নিয়েছেন, কোপ দিতে উদ্যত হয়েছেন। এই সময় ঘটে একটা ঘটনা। সেটা হচ্ছে যে পাশের বাসার এক ভদ্র মহিলা এসে এই খালাকে ডাক দিয়েছে, আর খালা লোভের বশবর্তী হয়ে এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিলেন, ওনার ঘরের দরজা যে উনি সিটকানি লাগান নাই এটাও ভুলে গেছেন। তো ওই খালা সবসময়ই যে এরকম ভুলে যেতেন বিষয়টা এরকম না, কিন্তু মানুষ উত্তেজনার ভিতরে থাকলে কিন্তু অনেক সময় অনেক জরুরি কাজ করতে ভুলে যায়। এটাই করেছেন, ঘরের দরজার সিটকানি লাগাতে ভুলে গিয়েছিলেন। আর ওই পাশের বাড়ির যে ভদ্র মহিলা উনি কিন্তু হরহামেশাই ওই খালার বাসায় আসতেন, কথা বলতে বলতে ঢুকে যেতেন, আর জানতেন যে এই সময় ওনার হাজব্যান্ড বাসায় নাই। এই কারণে উনি ডাক দিয়েছেন। ডাক দিয়ে হাতটা দিয়েই দরজাটা ধাক্কা দিয়ে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, এটা দেখে উনি তো চমকে যান। উনি দেখেন বাচ্চাটার চোখ বাঁধা, মায়েরও চোখ বাঁধা, মায়ের হাতে ধারালো একটা অস্ত্র। এটা দেখে উনি চিৎকার দিয়ে বলছেন, এই তুমি করো কি? আর তখনই খালা চোখ খুলে ফেলেছেন, থতমত খেয়ে গেছেন, ধরা পড়ে গেছেন। তো তখন উনি বলতেছে, এই তুমি এই কাজটা কি করতেছিলা? আমি তো বুঝছি তুমি কি করতেছিলা, সত্যি করে বলো, ঘটনা কি? খালা তো আমতা আমতা শুরু করেন, বলতে চান না। তো ওই মহিলা বলছে যে তুমি যদি এক্ষুনি আমাকে না বলো সব কিছু খুলে, তাহলে কিন্তু তোমার সত্যি খবর আছে, তোমাকে পুলিশে দেব, বলো ঘটনা কি? তখন ওই খালা বলেন যে এই ঘটনা, আমি তো এই ধন সম্পত্তির লোভে আমি আমার বাচ্চাকে বলি দিতে যাচ্ছিলাম। তখন তো ওই ভদ্র মহিলা খুবই রাগারাগি করেন যে তুমি কি কোনো মায়ের জাত হইলা? তুমি ধন সম্পত্তির লোভে তোমার আপন সন্তানকে বলি দিতে যাচ্ছিলা? এত নিচে তুমি নামতে পারো? সি 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 এইরকমভাবে তাকে যথেষ্টভাবে ভৎসনা করেন। উনিও ভুল বুঝতে পারেন একটা পর্যায়ে, উনি বুঝতে পারেন আসলে আমি কি করতে চাচ্ছিলাম, এবং আল্লাহর কাছে উনি শুকরিয়া আদায় করেন ওই খালা, যে হায় আল্লাহ, আমি তো একটা মোহের মধ্যে পড়ে একদম হারাই গেছিলাম, তুমি এই মহিলাকে এই সময় পাঠাই দিছো, তা না হলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে আসলেই আমি তো এই লোভের বশবর্তী হয়ে শয়তানের ধোকায় পড়ে আমি তো আমার বাচ্চার ঘাড়ে এই দাঁত কোপটা বসাই দিতাম। যাই হোক, খালা তো ভুল বুঝতে পারছেন। ওই রাত্রেই খালা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে ওই যক্ষকে দেখেন। যক্ষ এসে বলছে যে তুই বলি দেওয়ার কথা বলে বলি দিলি না, যাক আমার আর বলি লাগবে না, তবে তোর একটা বড় ক্ষতি আমি করব। পরবর্তীতে খালা যেই স্বপ্ন দেখেছেন এটাও অনেকের সাথে শেয়ার করেছিলেন। এর সপ্তাহখানেক পর থেকে খালার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। সেটা হচ্ছে খালা পাগলের মতো প্রলাপ বকতে থাকেন, অদ্ভুত রকমের আচরণ করেন। আস্তে আস্তে উনি বদ্ধ উন্মাদে পরিণত হন। ওনাকে অনেক চিকিৎসা করানো হয়েছে, অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে ভালো করা যায় নাই। এমন পাগল উনি হয়েছিলেন যে শরীরে কাপড় চোপড়ই রাখতেন না, এমন বদ্ধ উন্মাদ উনি হয়ে গিয়েছিলেন। এভাবেই ওনার জীবনটা শেষ হয়ে গেছে আস্তে আস্তে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন ওই বাচ্চাটার কথা। আল্লাহ ওর হায়াত লিখে রেখেছিলেন, তা না হলে ওই মুহূর্তে অন্য আর একজন ভদ্র মহিলা, যার বিশেষ কোনো কাজ ছিল না, ওই সময় উনি কেন আসলেন? আল্লাহ তাকে পাঠিয়েছিলেন ওইভাবে, আর উনি এসে এই জিনিসটা দেখে ফেললেন। আর খালা যেহেতু লোভের বশবর্তী হয়ে যক্ষকে কথা দিয়ে ফেলেছিল, উনি তো একবারও না করে নাই ওই যক্ষকে কখনো, যার কারণেই ওই যক্ষ তাকে বদ্ধ উন্মাদ বানিয়ে দেয়। আর এইভাবেই তার জীবনটা আস্তে আস্তে সমাপ্তির দিকে চলে যায়। বাকি জীবন তার এইভাবেই কেটেছিল। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও কিন্তু আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম হৃদয়। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন।
ওনার বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার সুধারামপুর থানার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। উনি অদ্ভুত একটি ঘটনা পাঠিয়েছেন। পুরোপুরি ঘটনাটি শুনলে আপনাদের কাছে দারুণ একটা অনুভূতি হবে। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি উনি প্রথম বুঝতে পারেন 2015 সালে। এই যে হৃদয় ভাই, ওনার একজন ফুফাতো ভাই রয়েছে। এই ফুফাতো ভাই মাঝে মাঝে বেড়াতে আসতো ওনাদের গ্রামে। এই ফুফাতো ভাইয়ের আবার এক চাচাতো ভাই রয়েছে, যার নাম হচ্ছে আব্দুল করিম। তো এই যে আব্দুল করিম, তাকে যখন প্রথম হৃদয় ভাই দেখেছেন, উনি তো রীতিমতো অবাক হয়ে গেছেন। মনে হচ্ছিল উনি কোনো এলিয়েন দেখছেন, যে এইটা কেমন একটা ছেলে, এর চেহারা এমন কেন। প্রিয় লিসেনার্স, আপনারাও শুনলে আপনারাও এরকম চিন্তা করতে পারেন। কেননা এই যে আব্দুল করিম, এর নাকটা নাকি এতটাই সুচালো ছিল যে নাকের সামনের অংশ সুচালো হতে হতে সামনের অংশ কিছুটা বেঁকে গিয়েছে। আর তার কান দুটো ছিল খরগোশের মতো লম্বা হয়ে খাড়া খাড়া হয়ে গেছে। মুখমণ্ডলও অস্বাভাবিক রকমের লম্বা, বডিও লিকলিকে চিকন। যখন এইরকম দেখেছেন হৃদয় ভাই, উনি বলতেছেন কি ব্যাপার, এই ছেলের চেহারা, কান, নাক এমন কেন। উনি ভেবেছেন হয়তোবা অটিস্টিক কোনো ছেলে হবে, এরকম কিছু। তখন এই হৃদয় ভাইয়ের যেই ফুফাতো ভাই, তার নাম হচ্ছে রফিক, এই রফিক ভাইকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ রে রফিক, তোর এই কাজিন এরকম দেখতে কেন, ওর কি কোনো সমস্যা? তখন রফিক ভাই বলছে, এই হৃদয় চুপ চুপ চুপ, খবরদার ওর সামনে সব কথা বলিস না, সমস্যা হয়ে যাবে কিন্তু। হৃদয় ভাই বললেন, কিসের সমস্যা হবে? তখন এই রফিক ভাই বলছেন যে একটু পরেই বুঝতে পারবি ওর সাথে কথা বলতে গেলে। হৃদয় ভাই তার সাথে পরিচয় হচ্ছেন, যে আমি হৃদয়, আপনি কেমন আছেন, মানে এইভাবে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন। এই যে আব্দুল করিম, উনি যখন উত্তর দিয়েছেন, তখন তো হৃদয় ভাই একদম আরও বেশি অবাক হয়ে গেছেন। তার কণ্ঠস্বর, তার অঙ্গভঙ্গি সব কিছুই মেয়েদের মতো, অথচ উনি একজন পুরুষ মানুষ। প্রথম দিকে চিন্তা করেছেন যে সে কি হিজড়া কিনা। পরবর্তীতে রফিক ভাইয়ের কাছ থেকে জানলেন না, সে হিজড়া না, সে এরকমই। আরও বেশ কিছু তথ্য রফিক ভাইয়ের কাছ থেকে হৃদয় ভাই জানতে পারলেন। সেটা হচ্ছে, যখন এই করিম ভাইয়ের জন্ম হয়, তার আগে ওনার একজন ভাই ছিল। যখন এই করিম ভাই জন্মগ্রহণ করেন, তখন তার মা বাবা অনেক খুশি। ওনার বয়স যখন কয়েক বছর, তখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক। হঠাৎ করে ওনার বাবা মারা যায়, পরিবারের শোকের ছায়া নেমে আসে, সবাই কান্নাকাটি করছে। ওই সময় নাকি এই করিম ভাই অনেক হাসাহাসি করছেন। উনি তো তখন ছোট মানুষ, তবুও হাসাহাসি করছেন। সাধারণত দেখা যায় যে বাড়ির সবাই যদি কান্নাকাটি করে, শিশু বাচ্চারা তারা তো বুঝতে পারে না, সবার কান্না দেখে তারাও কান্নাকাটি করে। কিন্তু ওনার বেলায় হচ্ছে তার উল্টোটা। বাচ্চাটা কেন কান্নাকাটি করছে কেউ কিন্তু বুঝতে পারছে না। মানুষ ওই বাড়িতে যত কান্নাকাটি করছে, আর এই বাচ্চাটা তত বেশি হাসাহাসি করছে। বিষয়টা খুবই অদ্ভুত। এরপরে এই করিম ভাইয়ের মা, উনি খেয়াল করতেন যে করিম ভাই কার সাথে যেন কথা বলার চেষ্টা করে, কার সাথে খেলার চেষ্টা করে। উনি কিন্তু তখনও ওইভাবে দৌড়াদৌড়ি করতে পারেন না, ওইভাবে কথাও শেখেন নাই। অনেক সময় আমরা দেখি ছোট বাচ্চারা হামাগুড়ি দিয়ে কোনো দিকে এগিয়ে যায়। আমরা যদি ছোট বাচ্চাদেরকে ডাকি, এই বয়সের আর কি, যারা হামাগুড়ি দিয়ে আগাতে পারে, তারা হাত এবং হাঁটুর উপর ভর করে সামনের দিকে এগিয়ে আসে। এক হাত দিয়ে সামনে কারো চেহারা ধরতে যায়, নাক ধরতে যায়, চুল ধরতে যায়, কান ধরতে যায়। মনে হচ্ছে যে এই যে করিম ভাই, উনিও এটা ধরার চেষ্টা করছেন। ওনার মা এটা খেয়াল করেন। তো ওনার মা বলতেন যে, কিরে বাবা, তুই কার সাথে কথা বলিস, এরকম বুঝাইতেন আর কি, চেষ্টা করতেন আর কি। আর তখন এই করিম ভাই হাত দিয়ে
একদিকে দেখাতেন। ওনার বাড়ির পাশে একটা বড় নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছটার দিকে হাত দিয়ে দেখাতেন ওই দিকে কেউ আছে, তার সাথে খেলাধুলা করছেন, এরকমটা আর কি বুঝাতেন। তো এইভাবেই সময় যেতে থাকে। মাঝে মাঝে ওনার মা খেয়াল করতেন যে করিম ভাইয়ের মুখের মধ্যে খাবার, মনে হচ্ছে কেউ খাবার খাইয়ে দিচ্ছে, কিন্তু কে খাইয়ে দিচ্ছে এটা বোঝা যাচ্ছে না। বাচ্চাদের মুখে খাবার দিলে বাচ্চারা খেতে থাকে, মুখটা ফোলা থাকে, ওরকম কিন্তু বোঝা যেত। এমনকি হা করলে খাবারও দেখা যেত, কিন্তু এই খাবারটা কোত্থেকে আসছে এটা কিন্তু ওনার মা দেখতে পেতেন না। তো এভাবে কিন্তু করিম ভাই বড় হচ্ছিলেন। ওনার মা বুঝতে পেরেছিলেন যে এখানে অস্বাভাবিক কিছু আছে, তবে গুরুতর কোনো কিছু না হওয়ার কারণে ওনার মা ওইভাবে কোনো হুজুর কবিরাজের কাছে যান নাই। তো এভাবেই চলছিল, উনিও বড় হচ্ছেন। এদিকে হয় কি, এই যে ওনার যে বড় ভাই, উনিও তো তার থেকে বয়সে বেশ বড়ই, সে তো পরিবারের হাল ধরছেন, যেহেতু তার বাবা আর্লি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তাড়াতাড়ি মারা গেছেন, পরিবারের হাল তো ধরতে হবে। একবার হয় কি, ওনার বড় ভাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে একটা ট্রাকের সাথে। তার মোটর সাইকেলে ট্রাকের চাকার নিচে ঢুকে যায়, আর ওইটার সাথে তারও চাকার নিচে ঢুকে যাওয়ার কথা। অদ্ভুত ব্যাপার হলো, ওই মুহূর্তে তার কাছে মনে হলো এই যে করিম ভাই, সে নাকি এক হাত দিয়ে টান দিয়ে তাকে রাস্তার সাইডে নিয়ে গেছে। দেখে তার ভাই সাইডে নিয়ে গেল। ওইখানে করিম ভাই কিভাবে আসলেন, এটা একটা রহস্যের ব্যাপার। মারাত্মক একটা দুর্ঘটনার হাত থেকে আল্লাহর রহমতে বেঁচে ফিরলেন এই করিম ভাইয়ের বড় ভাই। এই করিম ভাইদের বাড়ি হচ্ছে সোনাপুরে, নোয়াখালীর যে সোনাপুর এরিয়া রয়েছে, এই সোনাপুরে, যেটা সদর উপজেলাতেই একটা জায়গা। তো করিম ভাই এভাবে বড় হচ্ছিলেন। আরও একটা ব্যাপার হচ্ছে যে উনি টাকা চিনতেন না। উনি 500 টাকা, 1000 টাকা বা যে টাকার নোটই দেওয়া হোক না কেন, টাকার কোনো ভ্যালু ওনার কাছে ছিল না, উনি টাকা চিনতেন না। মাঝে মধ্যেই ছোটবেলা থেকেই উনি হারিয়ে যেতেন। প্রথমবার যখন হারিয়ে যান তখন তার বয়স 4 বছর কি 5 বছর। হারিয়ে যাওয়ার পর ওই সময় থানায় জিডি করা হয়, মাইকিং করা হয়। 3-4 দিন পর উনি ফেরত আসেন হঠাৎ করে। ওনার মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন আনন্দে, ছেলেকে ফেরত পেয়েছেন। তখন করিম ভাইকে জিজ্ঞেস করলেন যে বাবা তুই কোথায় ছিলি। উনি বলতে পারেন না। উনি বলেন যে আমি তো সমুদ্রের মাঝখানে গেছিলাম, পাহাড়ের উপরে উঠছিলাম, অনেক ফলমূল দেখছি, অনেক কিছু খাইছি, এরকম বলেন। প্রতি মাসেই নাকি 1বার কি 2বার উনি ভাবে হারিয়ে যেতেন। এই বিষয়টার সাথে পরিবার অভ্যস্ত হয়ে যায়। সবাই জানতো যে সে হারিয়ে গেলে আবার 3-4 দিন পর এমনিতেই ফেরত আসে। ওনার মা একজন ভালো হুজুরের কাছে গিয়েছিলেন ওনার বিষয়ে কথা বলতে। তো হুজুর সময় নিয়েছিলেন। পরবর্তীতে হুজুর যেটা জানালেন সেটা হচ্ছে যে খুব ভালো এবং শক্তিশালী হাজব্যান্ড ওয়াইফ দম্পতি, তারা জিন, তারা মূলত এই করিম ভাইয়ের যত্নে রয়েছেন। তারা করিম ভাইকে ছেলের মতো করেই দেখাশোনা করছেন। তারা ওই নারকেল গাছটাতে থাকে। এদের কাছ থেকে কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে তদবিরের মাধ্যমে করিম ভাইকে আলাদা করা মোটেও ঠিক হবে না, তাহলে আরও বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। হতে পারে তারা ইচ্ছাকৃতভাবেই চলে যেতে পারে। তারা যখন চলে যাবে করিম ভাই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবেন, স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবেন। তবে তারা ইচ্ছা করে যাবে কি যাবে না এটা বলা মুশকিল। কিন্তু কোনো তদবির এখানে করা যাবে না, তাদের উপর কোনো জোর খাটানো যাবে না, এতে করে করিম ভাইয়ের ক্ষতি হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে করিম ভাই উনি দুর্দান্ত রান্না করতে পারতেন। উনি যখন রান্না করতেন তখন সেই রান্নার তরকারি হোক যেটাই হোক, দুর্দান্ত স্বাদ ঘ্রাণ এতটাই হতো যে দূর দূরান্ত থেকে মানুষজন টের পেত যে এখানে কিছু রান্না হচ্ছে। উনি পিঠা বানালে সেই পিঠার ঘ্রাণ অনেক দূর পর্যন্ত চলে যেত। মানুষজন বুঝতে পারত এই যে করিম ভাই মানে পিঠা বানাচ্ছেন, মানে যেই রান্নাটাই করুক, যেই তরকারিটাই সে রান্না করুক, এমনকি ভাত রান্না করলেও ভাতের কিন্তু একটা সেন্ট থাকে, সেটাও দূর দূরান্ত থেকে পাওয়া যেত। মানে আশেপাশের কয়েক বাড়ি পর্যন্ত তারা বুঝতে পারত যে এই রান্নাটা করিম ভাই করেছেন।
ওনার হাতের রান্নার একটা বিশেষ গুণ ছিল। আর উনি কথা বলতেন হুবহু মেয়েদের মতো করে, তার অঙ্গভঙ্গি চালচলন মেয়েদের মতো ছিল। তো এই যে 2015 সালে রফিক ভাই করিম ভাইকে নিয়ে আসছিলেন আর কি এই শিবপুর গ্রামে, তখন তো হৃদয় ভাই করিম ভাইকে দেখেন, উনি তো অবাক হয়েছেন। তবে ওনার সাথে হাঁটাচলা করেছেন, কথাবার্তা বলেছেন, তার মধ্যে অস্বাভাবিকতা বলতে এই মেয়েলি আচরণ ছাড়া তেমন কিছু দেখেন নাই। রাতের বেলা যেটা ঘটে সেটা হচ্ছে যে যেহেতু আত্মীয় বাড়িতে আসছে করিম ভাই, তো ওনাদেরকে এক জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। এই যে রফিক ভাইকে যখন বলা হয়েছে যে রফিক তুই আর করিম এক জায়গায় থাক, তখন এই রফিক ভাই চিৎকার করে বলছে, আরে না 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 না, আমি ওর সাথে এক রুমে থাকতে পারবো না, ওরে আল্লাহ আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি থাকতে পারবো না। তখন বলে যে কেন, কি হয়েছে? বলে অনেক সমস্যা হয়, ওর তো স্বাভাবিক না, ওর সাথে থাকলে আমি অনেক ভয় পাই। তখন আরেকজনকে সাথে দেওয়া হয় যে ঠিক আছে তোরা 3 জন মিলে থাক। তো 3 জন ওনারা শুয়েছেন। তখন আবার বেশ গরম পড়েছিল, গরমের কারণে চিন্তা করলেন যে একটু বাইরে বের হই, হাওয়া খাই। তখন 2 জন বের হয়েছে, তখন আর ওই করিম ভাই বের হন নাই, উনি ঘরেই আছেন। এরপর ওনারা 2 জন যখন হাঁটতে হাঁটতে এক সাইডে আসছেন, সেখানে আবার হৃদয় ভাইও ছিল। 3 জন মিলে গল্প করছেন, আর ওই যে করিম ভাই উনি তো রুমের মধ্যে। হঠাৎ করে এমন সুরেলা কণ্ঠে গানের আওয়াজ ওনাদের 3 জনের কানেই ভেসে আসে। প্রথমে হৃদয় ভাই দারুণ অবাক হয়েছেন যে এমন সুরেলা কণ্ঠে কে গান গায়, তাও আবার মেয়ে মানুষ। তখন রফিক ভাই জানান যে এটা এই করিমের কণ্ঠ। হৃদয় ভাই বললেন যে অসম্ভব, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ঠিক আছে, তার কণ্ঠ কিছুটা মেয়েদের মতো, তাই বলে এই রকম সুরেলা কণ্ঠে কোনো মানে কণ্ঠটা ভেসে আসছে যে গানের যেই একটা টোন। আমরা অনেক সময় প্রফেশনাল আর্টিস্ট যারা সিঙ্গার, যারা গান গায়, সুর তাল লয় এগুলো কিন্তু মেনটেন করে গান গায়, মনে হচ্ছে ওইভাবে গান গাচ্ছিল, যেটা আসলে এই করিম ভাইয়ের পক্ষে অসম্ভব ছিল, সেটাই উনি করছিলেন। এটা কিভাবে সম্ভব হতে পারে, তারপর এত সুরেলা কণ্ঠে? এরপর যখন সবাই আলাদা হয়ে চলে যান, যে যার ঘরে অনেক রাত হয়ে গেছে, ঘুমানোর জন্য চলে গেছেন, এই যে রফিক ভাই যে শুয়েছেন তার সাথে তো আরেকজন শুয়েছেন, রফিক ভাই তো ভয় পাচ্ছিলেন আর কি। আরেকজন যে ব্যক্তি হঠাৎ করে রাতের বেলা কোনো একটা সময়, রাত আনুমানিক কয়টা বাজে এটা ওনার ঠিক মনে নাই, হতে পারে 3টা সাড়ে 3টা বাজে আর কি, উনি একটা দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যান। উনি দেখেন যে এই যে করিম ভাই, এই করিম ভাই এক হাতে রফিক ভাইকে ধরে শূন্যে তুলে দিচ্ছেন, আবার ধাপ করে ধরে ফেলছেন। অনেক সময় আমরা হাতে কোনো বল রেখে উপর দিকে ছুঁড়ে দিয়ে যেমন ধরি, আবার যে বলটা আবার হাতের দিকে ফেরত আসে আমরা ধরে ফেলি, ওই রকম উনি ধরছেন। এরকম কয়েকবার করেছেন, 5 কি 10 সেকেন্ডের মধ্যে যে কয়েকবার করে এরকম করেছেন, আবার স্বাভাবিকভাবে শুইয়ে দিয়েছেন। এটা কিন্তু ওই যে সাথে থাকা আরেকজন ভাই, এটা উনি দেখেছেন। তবে উনি আর ওই সময় কোনো কিছু বলেন নাই, সকালবেলা উনি বলেছেন আর কি যে উনি তো এটা দেখেছেন। তো এভাবে কিন্তু চলছিল। পরবর্তীতে উনি চলে যান আর কি, এই যে করিম ভাই উনি আবার চলে গেছেন তার বাড়িতে। ওনার আরও একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে যে উনি যদি, ওনার তো ব্যবহার অনেক ভালো ছিল, কিন্তু উনি যদি কারোর সাথে ঝগড়া করতেন, বিশেষ করে কেউ যদি গায়ে পড়ে ওনার সাথে ঝগড়া করতো, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত। এই যে করিম ভাইয়ের বড় ভাইয়ের যিনি স্ত্রী, সেটা কিন্তু করিম ভাইয়েরই আপন মামাতো বোন, তার বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। কোনো এক কারণে তার মামাতো বোনের সাথে এই করিম ভাইয়ের ঝগড়া লেগেছিল। ওই রাত্রে ওই মামাতো বোন অন্ধকারে এমন চট থাপ্পড় খেয়েছে যা বলার মতো না। এভাবে যেই তার সাথে অকারণে ঝগড়া করত, তাকে কিন্তু রাতের বেলা মারধর খেতে হতো। এটা একটা বিষয় ছিল। এখন এরকম আর কতদিন এভাবে কি চলতে পারে? একটা মানুষের জীবন তো এভাবে চলতে পারে না। কিন্তু তার মা তো এই বিষয়ে কোনো কিছু করবেন না, কারণ এটা করতে গেলে তার সন্তানের ক্ষতি হতে পারে। উনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন যে যারা আছে তারা তো ভালো, তাদের যখন মনে হবে যে আমার এই সন্তানকে এখন স্বাভাবিক হতে দেওয়া দরকার, তারা চলে যাবে। উনি কিন্তু আল্লাহর উপর এই ভরসাতেই ছিলেন। উনি কখনো কোনো কিছু করে নাই,
কোনো ওই ধরনের কোনো কবিরাজের কাছেও যায় নাই, কোনো কিছু তদবিরও গ্রহণ করে নাই। মাঝে মাঝে করিম ভাইয়ের উপর ওই জিন যখন সাওয়ার হতো তখন তার আম্মুকে বলতো, মানে করিম ভাইয়ের মাকে বলতো যে আপনাকে রান্না করে দেই এটা সেইটা। তো সে রান্না করে দিত, কিন্তু করিম ভাই রান্না করতেন, এরকমটা হতো। তবে করিম ভাইয়ের মা কিন্তু কখনো ওইভাবে বলতেন না যে আমার ছেলেকে ছেড়ে চলে যাও, এটা সেটা উনি কখনোই বলতেন না। উনি আল্লাহর উপর ভরসা করেছেন, উনি জানতেন যে এগুলো আবার অনুরোধ করতে গেলে ঝামেলা হতে পারে। এইভাবে কিন্তু করিম ভাইয়ের জীবন চলছিল। হৃদয় ভাই উনি জানালেন আরও একটা বিষয়, সেটা হলো যে করিম ভাই এখন কি করছেন। উনি তো সেই 2015 সালে দেখেছেন, এখন 2025 সাল, 10 বছর হয়ে গেছে। এখন করিম ভাই কি করছেন? হৃদয় ভাই আমাদেরকে জানালেন যে উনি বিদেশে আসার আগে করিম ভাইকে দেখে ততটাই অবাক হয়েছেন 2015 সালে যখন দেখে অবাক হয়েছিলেন। সেটা হচ্ছে ওই যে ওনার চেহারায় যে অস্বাভাবিক ভাব, কানটা যে খরগোশের মতো খাড়া খাড়া লম্বা, সেটা নাই। তার কান স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক মানুষের মতো। তার নাক যে সুচালো সুচালো হতে হতে সামনের দিকে ঝুলে পড়েছে, বাঁকা হয়ে গেছে, এটা এখন আর নাই। উনি স্বাভাবিক হয়ে গেছেন। তার চেহারার মধ্যে যে অস্বাভাবিকতা ছিল সেটাও নাই। তার কণ্ঠের মধ্যে যে মেয়েলি ভাব ছিল সেটাও অনেকটাই কমে গেছে। একদম স্বাভাবিক একজন মানুষ যেভাবে কথা বলে, পুরুষ মানুষ, ঠিক সেভাবেই এখন উনি কথা বলেন। আর উনি যে টাকা চিনতেন না, এখন উনি ব্যবসা করেন। তার ভাই হচ্ছে কাঠের ব্যবসা করেন, এই করিম ভাইয়ের বড় ভাই। কাঠের ব্যবসা বলতে কাঠের উপর নকশা তোলেন আর কি, মেশিন দিয়ে। উনি সেই ব্যবসার একটা অংশ দেখাশোনা করেন, টাকা পয়সার হিসাব রাখেন। যিনি টাকাই চিনতেন না, জীবনের বড় একটা সময়, উনি এখন টাকা পয়সার নির্ভুল হিসাব রাখছেন। উনি স্বাভাবিক জীবনে ফেরত আসছেন। উনি কিভাবে স্বাভাবিক জীবনে ফেরত আসলেন এই বিষয়ে হৃদয় ভাই ওইভাবে বলতে পারেন নাই। তবে উনি ধারণা করেন হয়তোবা ওই যে জিন দম্পতি যারা করিম ভাইকে দেখাশোনা করতেন, ওনারাই হয়তোবা করিম ভাইকে স্বাভাবিক জীবনে ফেরত দিয়ে দিয়েছেন, যেন ওই ছেলেটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্য কষ্ট না হয়। কারণ তার জীবন তো অস্বাভাবিক দিকে চলে যাচ্ছিল। করিম ভাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি শান্ত মাহমুদ, আমার বাসা কুমিল্লা। ভাইয়া আজকে আমি শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। ঢাকার পুরনো একটা হাসপাতাল, দিনে রোগী আর ডাক্তারের ভিড়ে ব্যস্ত, কিন্তু রাত নামলেই সেখানে হয়ে যায় অন্য কোনো কাহিনী। দীর্ঘ করিডোর, ঝাপসা আলো আর অদ্ভুত নীরবতা সবসময় লেগেই থাকে হাসপাতাল বেয়ে। হাসপাতালের এক কোনায় ছিল 113 নম্বর ওয়ার্ড। অদ্ভুত ব্যাপার হলো, কাগজে কলমে এই ওয়ার্ডের কোনো অস্তিত্বই নেই, কিন্তু তবুও মানুষ বলে যে ওই ওয়ার্ডটা নাকি সত্যিই আছে। এই ঘটনা প্রায় 12 বছর আগের। একজন নতুন নার্স জয়েন করলো, তার নাম ছিল রুবাইয়া। নাইট শিফটে যোগ দিল। তার প্রথম রাতেই একজন বৃদ্ধ ওয়ার্ড বয় তাকে বলল যে রুবাইয়া, তুমি যদি 13 নম্বর ওয়ার্ড দেখো, কখনো তুমি তার ভিতরে যেও না। রুবাইয়া একটা ছোট্ট হাসি দিল, ভাবলো পুরোটাই হাসপাতাল এবং পুরনো হাসপাতাল, তাই অনেকেই এসব গল্প বানিয়ে বানিয়ে বলে। রাত তখন 2টা বাজে। রুবাইয়া সে একা করিডোরে ডিউটি করছিল। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, নার্স পানি, নার্স পানি, পানি। সে শব্দের দিকে এগিয়ে গেল আস্তে আস্তে। রুবাইয়া দেখলো একটা দরজা খোলা, আর সেখানে লেখা আছে ওয়ার্ড নং 13। এমন দেখার পরে রুবাইয়ার শরীর ভয়ে কেঁপে উঠল, কারণ সে জানতো যে যেহেতু কাগজে কলমে এই ওয়ার্ডের কোনো অস্তিত্বও নেই, তাহলে বাস্তবেও তো এই ওয়ার্ডটা থাকার কোনো কথা না। তবুও সে সাহস নিয়ে মানবিকতার খাতিরে সে দরজা খুলল।
ভিতরে ঢুকতেই রুবাইয়ার শরীরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর অদ্ভুত সব দুর্গন্ধ ঘরের ভেতরে থেকে ভক ভক করে আসতে লাগলো। এই 13 নং ওয়ার্ডের ভিতরে কয়েকটা বেড আছে, সবগুলোর ওপরে রোগী শুয়ে আছে, কিন্তু সবগুলো রোগী সবাই যেন চুপচাপ হয়ে শুয়ে আছে, কোনো প্রকার তাদের নড়াচড়াও নেই। তো রুবাইয়া সবাইকে দেখে দেখে একটা বেডের কাছে গিয়ে বলল, আপনার কি পানি লাগবে? রোগীটা ধীরে মাথা ঘুরলো, তার চোখ পুরোটাই কালো। সে ফিসফিস করে বলল, নার্স, আপনি অনেক দেরি করে ফেলছেন। এই কথা বলার পর হঠাৎ সমস্ত রোগী একসাথে উঠে বসে। তাদের মুখ ফ্যাকাশে, চোখেও শূন্যতা কাজ করছে। রুবাইয়া পিছিয়ে যেতে লাগলো এবং তৎক্ষণাৎ হঠাৎ করেই সেই 13 নং ওয়ার্ডের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং রুমের লাইটটাও নিভে গেল। অন্ধকারের মধ্যে একসাথে অনেকগুলো কণ্ঠ চিৎকার করে উঠল এবং তারা বলতে লাগলো, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। রুবাইয়া চিৎকার করলো, তারপর সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে হাসপাতালের করিডোরে রুবাইয়াকে পাওয়া গেল। তখন রুবাইয়া ছিল অচেতন অবস্থায়। যদিও সে বেঁচে ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত ভয় সবসময় দেখা দিচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে শুধু একটা কথা বলছিল বারবার, তোমরা সবাই দয়া করে খুব দ্রুত 13 নং ওয়ার্ডটা বন্ধ করো, প্লিজ প্লিজ। কিন্তু হাসপাতালের রেকর্ডে আজও সেই 13 নং ওয়ার্ডটা লিপিবদ্ধ আকারে নেই। যেহেতু বাস্তবেও নেই, তাহলে কিভাবে থাকবে লেখার মধ্যে? তো রুবাইয়ার ঘটনার পর পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর রাতে একা ডিউটি করতে চাইতো না। মিডফোর্ড হাসপাতালের পুরনো কর্মচারীরা চুপচাপ একটা কথা বলতো, যে এই ওয়ার্ডটা আগে ছিল। এই কথা শুনে এক ইন্টার্ন ডাক্তার, তার নাম ছিল আরমান, কৌতূহলী হয়ে ওঠে। সে ঠিক করলো যে আমরা এই ওয়ার্ড নং 13 সত্যটা বের করেই ছাড়ব। দিনের বেলায় সে পুরনো রেকর্ড রুমে ঢুকে খোঁজাখুঁজি শুরু করলো ফাইলগুলো। অনেক খুঁজে সে একটা পুরনো ফাইল পেল, ধুলোয় ঢাকা ফাইলটা, আর তার উপরে লেখা আছে ওয়ার্ড নং 13 ইনসিডেন্ট। ফাইল খুলতেই তার হাত কাঁপতে লাগলো। ভেতরে লেখা আছে প্রায় 25 বছর আগের কথা। 13 নম্বর ওয়ার্ডে একসাথে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছিল। কারণ সকলের অজানা ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা ছিল, মৃত্যুর পরেও তারা নড়াচড়া করছিল। সেই ফাইলে আরো লেখা ছিল, সেই ঘটনার পর পুরো ওয়ার্ড সিল করে দেওয়া হয়, আর অফিসিয়ালি রেকর্ড থেকে সেই ওয়ার্ডটাকে মুছে ফেলা হয়। এমন রেকর্ড দেখার পর আরমান সাহেবের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে থামল না। সে সিদ্ধান্ত নিল, রাতে সে নিজেই দেখবে। বরাবরের মতো তখন রাত 2টা বাজে। করিডোর পুরোপুরি ফাঁকা, হালকা আলো। হঠাৎ দূরে একটা দরজা দেখা গেল, যার উপর লেখা আছে ওয়ার্ড নং 13। আরমান সাহেব ধীরে ধীরে এগিয়ে গেল। দরজার নিচ থেকেই খুলে গেল করর করে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস আর সেই পচা গন্ধ তার নাকে এসে লাগলো। বেডগুলোতে আবারও আগের মতোই রোগীরা শুয়ে আছে, কিন্তু এবার সবগুলো রোগীর চোখ যেন খোলা ছিল, আর তারা সবাই সরাসরি আরমানের দিকে তাকিয়ে আছে। একজন ধীরে বলল, তুমি ফিরে আসছো? আরমান থমকে গেল, কারণ সে বুঝতে পারল না ওরা তাকে কিভাবে চিনল।
ওয়ার্ডের ভিতরে দেয়ালে একটা আয়না দেখা গেল। সেখানে আরমান সাহেব তাকিয়ে দেখলো যে বেডের ভেতরে একটাই শুয়ে আছে, সে নিজেই। তার শরীর ঠান্ডা হয়ে গেল। রোগীরা একসাথে বলতে শুরু করলো, এখন তুমিও আমাদের মধ্যেই একজন। হঠাৎ লাইট নিভে গেল। পরদিন সকালে হাসপাতালে সবাই খুঁজতে লাগলো আরমান সাহেবকে, কিন্তু আরমান সাহেব তাকে আর কোথাও পাওয়া গেল না। শুধু ওয়ার্ড নং 13 দরজার পাশে পাওয়া গেল তার এনআইডি কার্ড। আর রাতে যারা সাহস করে ওই করিডোরে যায় তারা বলে ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, যেখানে বলা হয়, ডাক্তার অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া, আজকের মতো এতটুকুই। যারা এতক্ষণ আপনারা দীর্ঘ মনোযোগ দিয়ে এই ঘটনা শুনলেন, আপনাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেটা হলো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন। বলে রাখি যে আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং দেখি কে কোথায় থেকে কমেন্ট করছেন। আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান অবশ্যই আপনারা আমাদের কমেন্টে যোগাযোগ করবেন এবং আমাদের মেইলে নক দিবেন। আমরাও আপনাদের সত্য ঘটনাগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে মাহির। তো মাহির সাহেব হচ্ছেন আমারই এক পরিচিত, অনেকগুলার ভায়া হয়ে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। ওইটা ওনার মামার বাসা কেন্দ্রিক একটি ঘটনাটা যখন উনি ক্লাস 4-5 দিকে পড়ে আর কি। তো উনি যখন ক্লাস 4-5 পড়ে তখন এটা 1992 অথবা 3 হবে, কারণ উনি 1998-এ এসএসসি দিয়েছেন, ইন্টার ম্যাট্রিক দিয়েছেন। তো 1992-3 হওয়ার সম্ভাবনাই বেশি। তো উনি আমাকে বলেছেন যেটা, যে তখন তো ছোট ছিলাম, তো একটা আজব ঘটনা মামার বাসায় ঘটে গেছে। সেই জন্য তাদের মনে ছিল যে তারা এরকম শুনেছে, ঘটনা ঘটেছে। তারা যায় এবং যাওয়ার পরে সেখানে যেই চিত্র দেখে সেটা অনেকটা আনএক্সেপ্টেবল। আসলে সেদিন তার মামাতো ভাইয়ের ওয়াইফ মারা যায়। তো তারা খবর পায় এরকম যে আসলে ফারজানা মারা গেছে, তোমরা আসো। উনি ছিলেন প্রেগনেন্ট। তো ওনার শরীর উনি বলেছেন যে আমরা জানতাম যে ওনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তো আমরা ছোটো মানুষ, আমরা জানি যে আমার মামাতো ভাইয়ের বাচ্চা হবে। তো ওনার মামা থাকতেন হচ্ছে একটা, যেহেতু সে গভর্নমেন্ট চাকরি করতেন তখন ও রিটায়ারমেন্টটা যান নাই। তো মামার যে কলোনিটা ছিল, আসলে কলোনি না, কলোনির পিছনের দিকে বড় অফিসারদের বাড়ি, পুরান বাড়ি আর কি। তো এই পুরান বাড়িটার পিছনে চারিপাশে বিশাল জায়গা, কিন্তু বাসাটা বেশ বড়। দারোয়ান আছে, বড় গেট আছে, পিছনে একটা গাড়ি রাখার জায়গা আছে। আর 20 থেকে 30 হাত দূরে একটা দেয়ালটা ক্রস করলে কলোনি, যেখানে তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা কর্মকর্তাদের ওইটা হচ্ছে ফ্ল্যাট, মানে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হতো। আর যারা বড় অফিসার ছিল তাদেরকে এরকম বাসা দেওয়া হতো। তো তার মামাতো ভাই হচ্ছেন 4টা মামাতো ভাই। বড় যিনি মামাতো ভাই তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। তো তারা জানে যে বাচ্চাটা হয়েছে, কিন্তু মারা গেছেন হচ্ছে বাচ্চার মা। কিভাবে মারা গেছেন সেটা তো তখন ছোটবেলায় এত কিছু বাবা মা তাদেরকে বলতো না কিভাবে মারা গেছেন। তো এইটার জটলাটা খোলে হচ্ছে যখন তারা ওই বাসায় যায় তখন, এবং যতটুকু বোঝা যায়, উনি যতটুকু ছোট বয়সে যতটুকু বুঝেছে এবং বড় হয়ে যেটা ক্লিয়ার করেছেন আর কি, যে ওনার বাচ্চাটা যখন, ওই মামাতো ভাইয়ের বাচ্চাটা যখন জন্ম হচ্ছিল তখন যে ম্যাটারনিটি হসপিটালে নেওয়া হয়েছিল, সেই ম্যাটারনিটি হসপিটালের যেই নার্স অথবা যারাই কাজ করেছে ডেলিভারি করাতে, তারা বাচ্চাটাকে বের করেছে ঠিকই, কিন্তু ভেতরের নার কাটার বদলে তারা একটু বেশি ভিতরে ডিপে কিছু একটা কেটে ফেলে, যেটা তিনি প্রপারলি তখনও বলতে পারছিলেন না।
প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল, কিন্তু এই ব্লিডিংটা তারা স্টপই করার চেষ্টা করছিল, বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু তাকে কম্পেনসেট করার চেষ্টা করছে না, অথবা সে তাকে ওই ব্লিডিং হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা যে অ্যারেঞ্জমেন্ট সেটা তাদের ছিল না। তো অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একটা সময় বিকাল 4টা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো হাসপাতালে তখন নিতে আসে, কারণ ওই মুহূর্তে আর যে মানে তারা বুঝতে পারছিল না ভেতরের কী অবস্থা। তারা জানে বাচ্চা একটা মেয়ে হয়েছে, এবং ভেতরের কী অবস্থা সেটা তারা জানে না। তো যখন বলল যে আপনারা হাসপাতালের ব্যবস্থা করেন, হাসপাতালে নিতে হবে, রোগীর অবস্থা ভালো না, তখন তারা আসলে হাসপাতালে নিতে যায়। এরা ভিতর থেকে সম্পূর্ণ ম্যাটারনিটি হসপিটালে যারা কাজ করেছেন তাদের দোষ। তো হাসপাতালে যখন নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, বুঝতে পেরেছে অবস্থা ভালো না, কারণ উনি একটু শ্যামলা ছিল, তো তার তার মামাতো ভাইয়ের বউ, তো তার শরীরটা পুরাটাই সাদা হয়ে গেছে, একদম রক্ত কিচ্ছু ছিল না শরীরে, প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তো হাসপাতালে নেওয়ার পরে তারা তো আর বুঝতে পারছিল না অ্যাম্বুলেন্স মুভমেন্টের কারণে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে যে উনি তার বেঁচে নাই। তো তখন ওই ডিটেলস বলতে হলো কী কারণে কি হয়েছে। তো বাচ্চাটা তার মাকে দেখেনি, এবং মাটাও তার বাচ্চাটাকে দেখতে পারেনি আর কি। এরপরে তার জ্ঞানই ফেরে নাই। তো পরে লাশ, ডেড বডি যখন বাসায় নিয়ে আসা হয়, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি, তারাও, তার বাবা, তার মা, মানে মাহির ভাই বা তার বাবা, তার মা, সবাই মিলে, তার বোনটা তখন ছোট ছিল, একসাথে তখন ওই তাদের মামার বাসায় যায়। তো মামার বাসায় যাওয়ার পরে লাশ বাইরেই রাখা ছিল। তো যেহেতু শীতকাল, তো তারা লাশটা বাইরেই রেখেছিল, আর তারা প্ল্যান করছিল লাশ নিয়ে যাবে গ্রামের বাড়িতে। ওনাদের বাসার বর্ণনাটা যদি দেওয়া যায় তাহলে ঠিক এইভাবে দেই। তখন বাসা ভর্তি প্রচুর মানুষ, ওনারা পৌঁছাতে লাশের গোসল অলরেডি হয়ে গেছে। কিন্তু গোসল হলে কি হবে, লাশটাকে তারা বাইরে রেখেছে চাপাতি দিয়ে, কারণ তারা ওই মুহূর্তে রওনা দিতে চাচ্ছিল না গ্রামের বাড়িতে। তারা চাচ্ছিল একটু দেরি করে রওনা দিতে, একটু রাতটা গভীর হলে রওনা দিতে, তাহলে গ্রামের বাড়ি পৌঁছাতে গ্রামের বাড়ি হচ্ছে সেই বাগেরহাটে। তো গ্রামের বাড়ি পৌঁছাতে সময় লাগবে 1992-3 এর কথা। তখন এই যে ব্রিজ, এত ভালো যাতায়াত ব্যবস্থা ছিল না। যাতায়াত ব্যবস্থার আসলে উন্নতি হয়েছে, বা যাতায়াত ব্যবস্থার একটা প্রপার ডিস্টেন্স কমে এসছে আসলে 98-99 পরে। তখন এই ফেরি ছিল মোস্ট অফ দ্য টাইম, ইভেন ঢাকা থেকে সিলেট যেতেও অনেক সময় লাগতো। তো এই বাগেরহাট প্রচুর অনেক দূরে। তো তারা এরকম গাড়ি ভাড়া করে, 3-4টা মাইক্রোবাস ভাড়া করে, আর হচ্ছে একটা ট্রাক ভাড়া করে। তো ট্রাক, মাইক্রোবাস সবই চলে আসছে, কিন্তু তারা আসলে লাশ নিয়ে রওনা দিতে চাচ্ছিলেন যে এখনই যদি লাশ নিয়ে রওনা দিই তাহলে এই লাশটাকে নিয়ে বাড়িতে পৌঁছায় সেই দেখা যাবে ভোরবেলা হয়ে গেছে। এর থেকে হলে একটু পরে রওনা দিই, তাহলে একটু সকাল হলে জানাজাটা দিতেও সুবিধা হবে, প্লাস লোকজন অনেক বেশি পাওয়া যাবে, এরকম চিন্তা করে আর কি। তো মাহির ভাইদের পৌঁছাতে এরকম সন্ধ্যা 7-8টা বেজে যায়। আর লাশ তখন বাসায় তারা নিয়ে এসছে, গোসল করানো শেষ হয়ে গেছে। লাশ তখন তাদের বাসাটার বারান্দায় রাখা। তাদের বাসাটার বর্ণনা যদি আমি স্কোয়ার হিসেবে দিই, তাহলে বাসাটার মেইন গেট দিয়ে ঢোকার পরে গাড়ি ঢোকার যে পাথওয়েটা, গাড়ি বাসাতে ঢুকে ডান দিকে গাড়ি ঢোকার পাথওয়ে। তো আগেকার দিনের গ্রিলের গেটগুলো যেমন ছিল, 4 কোণা গ্রিলের গেট, সেই গেটের বাইরে বারান্দাটা বেশ বড়, ওখানে 2টা সোফা রাখা, বিশাল বড় বারান্দা আর কি। সেই বারান্দা দিয়েই ঢুকা যায় বাসার বিভিন্ন রুমে। তো সরকারি বাসা, তো বাসা দিয়েই মানে একটা বাংলো টাইপের, বাট বাংলো না। তো ওই বারান্দা দিয়েই বিভিন্ন রুমে যাওয়া যায়। তো বাসার বাইরেই ওই বারান্দাতেই লাশটা রাখা ছিল। তো বাসার অনেক মানুষজন কান্নাকাটি, একটা ইয়াং বয়সের মেয়ে, মাত্র 26 বছর বয়সে মারা গেছে। এটা একটা মেয়েটা শিক্ষিত ছিল, তার মামাতো ভাইয়ের বউটা শিক্ষিত ছিল, এবং ভালো একটা মানুষ ছিল। তো তারা পৌঁছানোর পর তো কান্নাকাটি, সব ভিতরে অবস্থা খুবই খারাপ। তো তাদের বাসার বর্ণনার পিছন দিকে আমি বলেছিলাম অনেক গাছগাছালি ভরা, বেশ বড় বড় গাছগাছালি। তো তাদের বাসার উপরে ছাদের উপরে একটা ছোট্ট রুম ছিল, যেখানে 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট যে ভাই, সেই ভাইটার উপরে রুমে থাকতো। বাকি 3 ভাইদের মধ্যে ওই সিঁড়ি বরাবর নিচতলা একটা রুম ছিল, সেখানে থাকতো আরেক ভাই। আর ভেতরে 2টা বেডরুমের মধ্যে, তাদের টোটাল 6টা বেডরুম ছিল ওই বাড়িটার মধ্যে। তার মধ্যে 2টা বেডরুমে থাকতো 2 ভাই। একটা বাথরুম, যেখানে বাথরুম অ্যাটাচ, সেটাতে থাকতো বড় ভাই, যেহেতু সে ম্যারিড ছিল, বাকিরাই তখনও কেউ বিয়ে করে নাই।
তো লাশ তো ওখানে রাখা। মাহির সাহেব হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি শোনা শুরু করলো বাসার ছাদের উপরে। যারা ছাদের উপরে ছিল, কিছু আত্মীয় স্বজন ছাদের উপরে হাঁটা চলাফেরা করছিল, কথাবার্তা বলছিল। তারা সবাই লাশের সাথে গ্রামের বাড়ি যাবে। তারা হঠাৎ করে চিৎকার দিয়ে বাসার নিচে আসে। এর মধ্যে মামাতো ভাইয়ের যে বউ মারা গেছে, সেই বউয়ের আপন ভাইকে সান্ত্বনা দিচ্ছিল বাসার ছাদের উপরে। ওই বাসার ছাদের উপরে সান্ত্বনা দিচ্ছিল মাহির ভাইয়ের যে আপন মামাতো ভাই, তারই ছোট ভাই, মানে ইমিডিয়েট ছোট ভাই। সান্ত্বনা দিচ্ছিল যে এটাকে অ্যাকসেপ্ট করে নাও, এটা পারিবারিকভাবে সান্ত্বনা দেওয়া হচ্ছিল আর কি। ওরা হঠাৎ করে দেখে বাসার ঠিক পেছন দিক দিয়ে একদম লাস্টে যে দেয়াল, সে দেয়ালটা মানে ওই জায়গাটা ঘাস, মানে কয়েকটা গাছ ক্রস করে ঘাস মারিয়ে তারপরে সে যে দেয়াল, অনেক দূরে দেয়ালটা। তো সেই দেয়ালের পাশ দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে। ওই পাশ দিয়ে আবার ল্যাম্প পোস্ট ছিল, একটা ল্যাম্প পোস্ট ছিল। সেই ল্যাম্প পোস্টের আলো ধরে বোঝা যাচ্ছে একটা মহিলা হেঁটে যাচ্ছে। ওই মহিলা পুরা অবিকল হুবহু সেই মামাতো ভাইয়ের বউ ফারজানার মতো দেখতে, অবিকল। ল্যাম্প পোস্টের কারণে বোঝা যাচ্ছে, ল্যাম্প পোস্টের আলোতে পাশ দিয়ে ওইখানে রাস্তাটা মাটির বলতে জায়গাটা মাটির। তো হেঁটে 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 ওই জায়গাটা অনেক হাঁটা চলাফেরা করা হয় শর্টকাট নেওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য। অনেকেই এই বাড়ির ভেতর দিয়ে মাঝে মাঝে ঢুকতো। তো ওখানে দারোয়ান আছে, পরিচিতদেরকে মাঝে মাঝে ঢুকতে দিত। তো ওখানে একটা ওয়াকিং পাথওয়ে আর কি। তো ওরা দুজন যখন এটা দেখে, তারা তখন অনেকটা চিৎকার দিয়ে বাসার নিচে নেমে আসে। বলে কি হয়েছে? বলে যে আমি এরকম দেখেছি যে ওনারা দেখেছে যে ওই ফারজানা যিনি মারা গেছেন, তাকে তারা দেখতে পাচ্ছে ল্যাম্পপোস্টের পিছনে চার কোণায় 4টা ল্যাম্পপোস্ট। ওই ল্যাম্পপোস্ট বরাবর তাকে সে পুরা বাড়িটা মানে ঘুরছে। ওই দেয়ালের পাশ দিয়ে হেঁটে 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 পুরো বাড়িটা তিনি ঘুরছেন। তো তারা খুব ভয় পেয়ে নিচে নেমে আসে। স্পেশালি নিচে যে রুমটা, আর একটা রুম ছিল, সেই রুমের কাছে এসে তারা বলতে থাকে যে আমরা এরকম দেখেছি উপরে। তো তারা ভয় পেয়ে যায়। তারা তো প্রাপ্তবয়স্ক, তাদের তো আসলে ভয় পাওয়াটাকে সবাই পজিটিভলি নিয়ে বসে সেই জায়গাটায়, কারণ ওই জায়গায় তো একজন মানুষ মারা গেছে। তো কোরআন শরীফ পড়ছিল মাদ্রাসার ছেলে পেলে, তারপরে মাদ্রাসার মুয়াজ্জিন খাদেম, তারা সবাই কোরআন শরীফ পড়ছিল। আসলে সেই মামাটা ওনাদের জন্য অনেক করে বিধায় বাসা ভর্তি তখন ওই মসজিদের লোকরা তখন কোরআন শরীফ পড়ছে। বাসার সবাই তসবির পড়ছিল। তখন বাজে রাত 11টা। বাসার ছাদের মধ্যেও কয়েকজন মুরব্বী বসেছে, চেয়ার দেওয়া হয়েছে ছাদে বসার জন্য মুরব্বীদের। তো শীত তো বাসার ভেতরেও বসা যাচ্ছিল না, এর থেকে ওনারা ছাদের মধ্যে বসেন। ছাদের মধ্যে একটা ছোট্ট একটা জায়গা ছিল যেখানে লাকড়ি দিয়ে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাতে একটু গরম লাগে। তো তারা ওই জায়গাটায় যেয়ে সবাই কুণ্ডুলি পাকিয়ে বসে। ছাদের ওই এক কর্নারে বাসাটার ঠিক নিচে মাহির ভাইয়ের বাবা যখন ছাদের কর্নারে কথা বলছিল, মুরব্বীরা কথা বলে না, মানে যারা মারা যায় ওখানে তো অনেকেই অনেক কথা বলে। আর পুরো বাসা জুড়ে তো ডিসকাশন চলছে কীভাবে মারা গেছে, তাদের দোষ, তাদের নামে পুলিশের কেস, পুলিশও আসে, পুলিশের কেস, সব কত কিছু চলছে তখনও। এর ওই কানেকশন। হঠাৎ করেই মাহির ভাইয়ের বাবা নিচে দেখে যে যেই মামাতো ভাইয়ের স্ত্রী ফারজানা, উনি বাসার পিছনটা গাছের চারিপাশে কেমন একটা ঘুরপাক কাটছে এবং গাছের পাশে চুপ করে বসে আছে, মানে হেঁটে এসে চারিপাশটা হেঁটে এসে গাছের নিচে এসে বসছে। গাছটা ছিল সম্ভবত রাবার গাছ অথবা জাম গাছ, প্রপারলি তার মনে নেই। গাছটা বেশ বড় সড়ো গাছ একটা। তো তার নিজের বাবা সেটা দেখে। তো বাবা কি করে, কাউকে কিছু না বলে বাসার পিছনটা এসে হেঁটে হেঁটে যায় দেখার জন্য। তো পরিষ্কার সেখানে যে দেখে কেউ নাই। তো সবাইকে তিনি বাসায় ঢুকে সবাইকে বলেন যে সবাই দোয়া দুরুদ পড়তে থাকো, বাসায় দোয়া দুরুদ পড়াটা খুব দরকার, কেউ টাইম ওয়েস্ট করো না, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আর সবাই ফারজানার জন্য দোয়া করতে থাকো। ছোট বাচ্চাটাও তো নিয়ে আসা হয়েছে বাসার মধ্যে। ছোট বাচ্চাটা তো একদমই ছোট, সেই বাচ্চাটা তো মাকে দেখে নেই, ওর পাশেই চারিপাশের লোকজন ঘিরেছিল, তো যাতে ওর ডিস্টার্ব না হয় সেটাও সবাই লক্ষ্য করছিল। তো সব মিলে প্যাচের মধ্যে পড়ে গেছে সবাই। তো ঠিক রাত তখন 12টা, 12:30 তারা মোরলের সবাই রেডি হয়ে যায় যে এখন তারা রওনা দিবেন। এই ছোট বাচ্চাটাকেও নিয়ে যাওয়া হয় কারণ তখন বাসায় কেউ থাকার লোক ছিল না। তো সবাই মিলেই রওনা দেয় বাগেরহাটের উদ্দেশ্যে।
তো যেহেতু মাহির ভাইয়ের বাবা জানতো না তার মাহির ভাইয়ের ইমিডিয়েট ছোট ভাইয়ের পরের দিন পরীক্ষা ছিল, এবং তিনি আসলে পরীক্ষাটা দিবে না বলেই রওনা দিয়েছিলেন চিন্তা করে। কিন্তু মাহির ভাইয়ের বাবা বলে যে না, পরীক্ষাটা তোমাকে দিতে হবে, এই পরীক্ষাটা না দিলে সমস্যা, তুমি এক কাজ করো, তুমি থেকে যাও, তুমি কালকে চলে আসিও, পরীক্ষা দিয়ে পরশু দিন চলে আসো, মিলাদের দিন চলে আসিও, এরকমভাবে বলে। তো অনেকটা জোর জবরদস্তি করেই মাহির ভাইয়ের সেকেন্ড মামাতো ভাইটাকে তারা বাসায় রেখে যায়। সাথে ওই বাসায় যে কাজের ছেলেটা ছিল, সেই কাজের ছেলেটা সহ এই পুরা বাসাটার মধ্যে তাদেরকে রেখে তারা চলে যায়, লাশ নিয়ে রওনা দিয়ে দেয়। এখন এতক্ষণ সেই লাশটা তাদের বাসায় ছিল, এবং পুরো বাসাটার মধ্যে এতক্ষণ মানুষ ছিল না, একটা মানুষ নাই। যারা এসছে তারা সবাই রওনা দিয়েছে, পুরুষরা ট্রাকে করে রওনা দিয়েছে, এবং মহিলারা যারা আছে, যারা গেছে ছোট বাচ্চাটা সহ সবাই ওই ছোট গাড়িতে রওনা দিয়েছে, ছোট ছোট মাইক্রোবাসগুলোতে রওনা দিয়েছে। টোটাল 4-5টা মাইক্রোবাস নেওয়া ছিল। তো মাহির ভাইও তখনও তার মনে আছে যে মাহির ভাইও রওনা দিয়েছে তার নানার বাড়ির উদ্দেশ্যে। তো ওইখানে তারা লাশ নিয়ে যাচ্ছে বাসাটার মধ্যে। আপনি যদি চিন্তা করেন, আমি আপনাকে জাস্ট একটু চিন্তা করার জন্য বলছি, যদি আপনার কোনো আত্মীয় বাসায় মারা যায় এবং সে মারা যাওয়ার পর তার লাশটা রাতের বেলা নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশ্যে, গ্রামের বাড়িতে অনেক দূরে, পুরো বাসাটাকে আপনার বাসাটার মধ্যে আপনাকে একা রেখে যাওয়া হয়, তাহলে আপনি কিভাবে জিনিসটাকে ফিল করবেন? তার মনের মধ্যে তো এমনিতেই ভয় ঢুকে আছে, এমনিতেই তিনি একটা ঝামেলা তিনি দেখেছে। রাত তখন তারা 2টা বা 1টা-1:30 বাজে, তারা ঘুমাচ্ছিল না, গল্পের বই পড়ছিলেন। চিন্তা করছিলেন কিছুক্ষণ গল্পের বই পড়ে মেইন বই পড়বেন, কারণ সারাদিনে মারা যাওয়ার কারণে এদিক সেদিক হাসপাতালে যাওয়ার কারণে পড়াশোনা হয় নাই। তো তারা চিন্তা করেন যেহেতু আছি বাসায় পড়তে থাকি। এর মধ্যে কাজের ছেলেটা সারাদিন তো অনেক ব্যস্ততার মধ্যে গেছে, অনেক কাজকর্ম করেছে। আসলে এইসব জিনিসের কাজের ছেলেদের উপরে বেশি প্রেশার যায়, এই দোকানে যাওয়া, এইখানে পাঠানো, তাদের বাসার আশেপাশে দোকানপাট নাই, অনেক দূরে যেতে হয়। ছেলেটা গেছে টায়ার্ড হয়ে, ছেলেটা বাসায় ঘুমায় গেছে তার, এবং একই রুমের মধ্যে তারা ছিল। যে রুমে বাচ্চাটা ছিল তাদের বড় মাস্টার বেড, সেই রুমে সেই বাচ্চাটা যে জায়গায় ছিল সেই জায়গায় তারা ঘুমিয়েছে। ওই মেয়ে ছেলেটাকে বলেছে তুই ঘুমা সোফার মধ্যে, আমি খাটের মধ্যে ঘুমাচ্ছি। তো পুরো বাসাটা তো তালা দেওয়া, লক করা। ওই দারোয়ানটা ছিল বাসার বাইরে। দারোয়ানটা ওই সময় আসলে রাতের বেলা সেদিন ছিল কি ছিল না সেটা তারা জানে না। মাঝে মাঝে সেই লোকটা গেট লক করে এদিক সেদিক চলে যায়, ঘুরতে চলে যায়, বা পরের দিন সকালবেলা আসে, এরকম মাঝে মধ্যে হয়েছে। তো যদি দারোয়ানটা থাকতো সেও আসতো এদিক সেদিক পড়তে। তার এই বাসার মধ্যে কোরআন শরীফ যারা পড়ছিল তারা আসলে 1টার দিকে কোরআন শরীফ পড়ে চলে যায়, বলে যায় আমরা পরের দিন সকালবেলা আবার আসবো। তো তারা কোরআন শরীফ পড়ে চলে গেছে রাত্রে 1টায়। হঠাৎ করেই গেটের মধ্যে নক নক শব্দ। এই ধরনের কেসগুলোতে যারা বাসায় মানুষ মারা যায়, এই চোর ডাকাতের চোখ থাকে, নজর থাকে বাসায় ডাকাতি করবার জন্য। হঠাৎ করে দরজায় নক নক শব্দ। তাদের যে তালাটা ছিল তালাটা দিয়ে গেট কেউ বাড়ি দিচ্ছে খোলার জন্য। তো পুরো বাসাটা অন্ধকার। তারা যে রুমে ছিল সেই রুমে তারা লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলেন, তারা ভয় পাচ্ছিলেন। তো তাদের বাসার যে কাজের ছেলেটা ছিল, কাজ করতো, ছেলেটার নাম ছিল সোহেল। এই সোহেল ওঠ তো, এই ওঠ। তো সোহেল তো সারাদিনের অনেক টায়ার্ড, ও কোনো মতে ওঠে। এই যা তো দেখতো দরজার কে নক করে। তো সোহেল বলে যে ভাই আমি একা যাবো না, আপনি আমার সাথে চলেন। ও ঘুমের তালে চোখ কষলাতে গেটের বাইরে যায়, দেখে কেউ নাই। অথচ গেটটা তখন কেউ খুবই জোরে জোরে নক করেছে। তো ওই গেট যেহেতু কেউ নাই, তারা কি করে বাইরের যে লাইটটা, যেই জায়গায় লাশ রাখা ছিল সেই জায়গায় তারা লাশের যে খাটিটা, তখনও মসজিদের খাটিয়াটা ফেরত দেওয়া হয় নাই। তো মসজিদের খাটিয়ার উপরে যে কফিনটা খাটিয়ার উপরে রাখা ছিল, এবং ওইখানে তারা কোনো জানাজা দেয়নি। জানাজা দেবে একদম গ্রামে নিয়ে। তো ওইখানে তারা ওই যে জায়গাটায় লাশের খাটিয়াটা ছিল, সেই লাশের খাটিয়াটা ক্রস করার সময় তার বড় ভাইয়ের রুম পড়ে। বলেছিলাম না যে বাসার মধ্যে ঢুকতেই বড় বারান্দা, প্রতিটা বারান্দা দিয়ে প্রতিটা রুমে যাওয়া যায়। মাঝখান দিয়ে ঢুকে ডাইনিং স্পেসে ঢোকা যায়, ডাইনিং স্পেস থেকে সরাসরি রান্নাঘরে যাওয়া যায়, আবার ক্রস করে একদম সোজা রুমে বাম দিয়ে গেলে মাস্টার বেডরুম, এরপর একটা ড্রয়িং রুম, এরকম আর কি। সরকারি বাসা তো ডিফারেন্ট প্ল্যানিংয়ে, অনেক আগের তৈরি বাসা। তো তার বাসায় যে ওইখানে যাওয়ার সময় তার ভাইয়ের রুমটা খোলা ছিল, তার বড় ভাইয়ের রুমটা খোলা ছিল।
তো মাহির ভাই বলেন যে আমার এখনও মনে পড়ে, আমরা যখন বাগেরহাট থেকে আসার পর যখন জিনিসটাকে আমরা অনেক কিছু মিলানোর চেষ্টা করি, তখনই আমরা আসলে বুঝতে পারি যে কিছু একটা ঘটেছে আমাদের সাথে। বলে যে উনি যখন চেক করলো কেউ নাই, তখন তারা একসাথে ওই রুমটা ক্রস করার সময় তিনি দেখেন যে তার ফারজানা ভাবি ওই খাটের উপরে, খাটটার একটা পোর্শন দেখা যায় ওই রুমটা ক্রস করার সময়, খাটের উপরে চুপ করে নয়া বধূরা যেভাবে বসে থাকে ঠিক সেভাবেই ওই খাটের উপরে চুপ করে মাথা নিচু করে বসে আছে। রুমের লাইটটা জ্বালানো, রুমের লাইটটা তারা বন্ধ করেছে কিনা সেটা তার মনেও ছিল না। তার মনে ছিল যে আশেপাশের রুম সব বন্ধ করা ছিল, লাইট বন্ধ করা ছিল, কিন্তু ওইটা যে বন্ধ করা ছিল কিছু না এটা তার মনে নাই। যে মাঝখানে বসে আছে এবং সেই জায়গার থেকে তিনি পরিষ্কার তার ভাবিকে দেখতে পাচ্ছে। এইটা দেখার পর তিনি খালি ওই ছেলেটাকে ধাক্কা দিয়ে সামনে যা রুমে যা তাই রুমের দরজাটা বন্ধ করে দেন। এরপরে সারাটা রাত তার কাছে মনে হচ্ছে ছাদের উপর কেউ হেঁটেছে এবং কিছুক্ষণ পরপরই তার মনে হচ্ছে জানালা দিয়ে কেউ উকি দিচ্ছে এমন জায়গাটা দিয়ে। জানালাটা বন্ধ করার পরও মনে হচ্ছিল যে পাশ দিয়ে যেন কেউ উকি দিচ্ছে, জানালাটা খোলার চেষ্টা করছে। জানালাটা কাঠের ছিল এবং জানালাটা খুললেই ওই বাচ্চাটা যে জায়গায় শুয়েছিল, বাচ্চাটা ঠিক ওই যে জায়গাটা শুয়েছিল ওই বরাবর জানালাটা। এর অন্য কোনো জানালার মধ্যে নক না, কিন্তু মনে হচ্ছিল যে এই জানালা দিয়ে কেউ এখনই এসছে, একটু উকি মেরে গেল, এখনই হয়তো আবার নক করবে। তাই তিনি খুব ভয়ে কাঁপতে থাকেন, ভয় পেয়ে গেছিলেন। ভাগ্যিস ভালো তার বাবা মার রুমের ফ্রিজ ছিল, তখনকার আমলে তখন তার বাবা মার রুমে ফ্রিজ ছিল। সেই ফ্রিজের ভেতর থেকে পানি বের করে পানি খাচ্ছে এবং হাত পা তাদের খুবই কাঁপছে, মানে যে তারা আসলে নিতে পারছিল না। পুরো বাসাটা ঠান্ডা হয়ে ছমছম করছিল, মনে হচ্ছে এই মুহূর্তে কেউ আসে তাদেরকে ধরবে বা কেউ তাদের সামনে আসবে, ধরবে, তাদেরকে খুন করবে। এই জিনিসগুলো তখন মাথায় আসে না। মাথায় এসছে এখনই যদি সামনে কেউ চলে আসে হুট করে তখন কি হবে, কারণ কেউ কখনো এসব গায়েবী জিনিস দেখতে চায় না, অনেক কথা বলে, দেখতে চায় না। তো ছেলেটা অনেক ভয় পাচ্ছিল। রাত্রে 3:30 4টার নাগাদ ফজরের আজান হয় 5টা 5:30, শীতকাল তো 5টা 5:30 6টার দিকে ফজরের আজান হবে, এরকম টাইম আর কি। তো রাত্রে 3:30 বাজে, গভীর রাত তো বড় তো শীতকালীন, গভীর রাত, কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড শীত পড়ে গেছে। এবং ওই দিন শুরুতে রাতের বেলা এত শীত ছিল না, মিড নাইটে রাতে 3টা 4টার দিকে ভোরের যে ঠান্ডাটা সেটা লেগে গেছিলো তাদের। তখন লেপ টেপ গায়ে দিয়ে মানে শরীরের জাম্পার পরে লেপ গায়ে দিয়ে তিনি শুয়েছিলেন। ওই কাজের ছেলেটাকেও তিনি দিয়েছেন গায়ে দেওয়ার জন্য, কারণ ছেলেটা শীতে কাঁপছিল, হচ্ছিল না ওর কাঁথায়। তো সে ওকে একটা লেপ দেয়। তো তারা লেপের ভিতরে মাথা নিয়ে, মাথার ভিতর মানে লেপের ভিতরে মাথা ঢুকিয়ে শুয়েছিল যে এখন যে অবস্থা, এখন আমি আর মাথা তুলব না। কোনো মতে সে ঘুমাতে পারলো না, মনে হচ্ছিল ছাদের উপরে কেউ হাঁটছে, ছাদ থেকে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে কেউ নামছে। নিচে নেমে দরজা, তাদের যে রুমটা আছে সেই রুমটা দিয়ে একটু উকি দিল। তাদের আবার রুমের সিট কিনেছিল নষ্ট, রুমটা দিয়ে হয়তো বা কেউ উকি দিল, রুমটা ফাঁকা করে কেউ উকি দিল, কেউ হেঁটে তাদের ডাইনিং স্পেসে চলে গেল। এই শব্দগুলো একটা বাসায় আপনি যদি থাকেন, কোনো ফিজিক্যাল মুভমেন্ট থাকলে এই শব্দগুলো আপনি পাবেন, তিনিও পাচ্ছিলেন। মরা বাসা, মারা গেছে, ভয়টা বেশি লাগছিল। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল, একদম ভোরবেলা ফজরের আজান হচ্ছে। তো এই সোহেল যে তাদের কাজের ছেলেটা ছিল, ওই ছেলেটা আবার নামাজে ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তো ছেলেটা। এখন ছেলেটা যাবে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। এত ঝামেলা, এত ঝক্কি ঝামেলার মধ্যেও ছেলেটা ফজরের জন্য ওঠে এবং তাকে ডাকে যে ভাই আপনি চলেন ফজরের নামাজটা পড়বেন। তা আপনি একা থাকবেন? তো উঠছিল না, বলে যে আপনি একা থাকবেন। তখন সে একটা সময় বলছে চল আমি যাব। পুরো তখন বাসাটা তালা দিয়ে তারা ফজরের নামাজ পড়তে মসজিদে যায়। মসজিদ থেকে তারা একজন হুজুরকে বলে যে আমাদের সাথে আপনাদের যেতে হবে, চলেন, বাবা বলছে কোরআন শরীফ পড়তে হবে, আপনারা চলেন। ওখান থেকে আরও কয়েকজন হুজুর এবং কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে আসা হয়, নিয়ে এসে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। এরপরে ওই দিন রাতেরবেলা তারা আর কোনো কিছু ফেস করেনি। ওই দিন রাতে তাদের মনে হয়েছিল যে বাসার মধ্যে হয়তো ডাকাতি হবে, চুরি হবে, কোনো একটা কিছু হবে। মনে হচ্ছে ছাদের উপরে কেউ হাঁটছে, খসখস করে জুতা দিয়ে খসখস করে হাঁটার শব্দ, কেউ যদি জুতা ছেঁচড়িয়ে হাঁটে সেরকম শব্দ পাওয়া যাচ্ছিল ছাদের উপরে।
আর কোনো ফিজিক্যাল মুভমেন্ট যেটা আমি বলেছি রুমের মধ্যে হচ্ছিল, মনে হচ্ছিল যে তার ভাবি যেভাবে হাঁটে ঠিক সেভাবেই কেউ একজন বাসার ভিতর হাঁটছে। কে হাঁটছে সেটা তো আর সম্ভব না বলা। তারা সারাদিন সারা রাত এটা নিয়ে মানে এই সাফার করার পর পরের দিনের বেলা সারাদিন ঘুমিয়েছে। এদিকে 4টা মাইক্রোবাস, একটা বড় ট্রাক। তো বড় ট্রাকের মধ্যে যে ডেড বডিটা নেওয়া হয়, তখন তো এরকম ফ্রিজিং ভ্যান ছিল না, আর যে শীত পড়েছে ফ্রিজিং ভ্যানের দরকারও ছিল না। তো তারা এরকম লাশ যারা ওই ট্রাকের মধ্যে উঠেছে, সব পুরুষ মানুষরা ট্রাকের মধ্যে উঠেছে, মাহির ভাইও ট্রাকের মধ্যে উঠেছে, সবাই ট্রাকের মধ্যে, ওই কয়েকটা বাচ্চা সহ ট্রাকের মধ্যে তারা ওঠে। এবং মহিলারা এবং যারা মহিলাদেরকে আবার গার্ড দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা গাড়িতে দুইটা করে ছেলে তারা বসিয়ে দেয়। একটা গাড়ি মোটামুটি খালি যায় তাদের সাথে, কারণ যারা ট্রাকে যাচ্ছে তারা যেন ওই গাড়িতে করে চলে আসতে পারে। আপনাদের এবার মনে আছে কিনা আমি বলি, 5 টনের যে ট্রাকটা আপনারা দেখতে পান সেটা একটু বড়। বেডফোর্ডের যে ট্রাকগুলো দেখা যায় ঢাকা শহরে, বাংলাদেশে, হলুদ কালারের 5 টনের যে ট্রাকটা ছিল সেটা কিন্তু বেশ বড়। তারা আসলে 5 টনের ট্রাক ভাড়া করেননি, তারা ভাড়া করেছিল 3 টনের ট্রাক। ওইটাও একটু ছোট, নিচু, একটু চ্যাপ্টা টাইপের, ওইটা এখন আর দেখা যায় না। ওইটা 3 টনের ট্রাক ছিল, তারা ওইটা ভাড়া করে, কারণ 5 টনের ট্রাক ভাড়া করতে পারছিল না আর কি, সবাই চলে গেছে দূরে। তো তারা রওনা দেওয়ার পরে এরকম রাত্রে 1টা-1:30টার দিকে যে গাড়িটাতে মানুষ একটু কম ছিল, 3 নম্বর গাড়িটা, 4 নম্বর গাড়িটা মোরলেস খালি ছিল, ওইটা শুধুমাত্র 2জন পুরুষ মানুষ ওটাতে করে যায় রাস্তা দেখায় নেওয়ার জন্য। তখন জিপিএস ছিল না, ম্যাপ দেখে রাস্তার সাইন দেখে পৌঁছাতে হতো। আর আরেকটা গাড়িতে ওখানে 3-4জন মহিলা ছিল, আর 2জন হচ্ছে পুরুষ মানুষ ছিল। যেই লাস্টের গাড়িতে 2জন পুরুষ মানুষ ছিল, ওইটাতে কোনো মহিলা মানুষ ছিল না। আর যারা 2জন ভদ্রলোক ওই গাড়িতে ওঠে তারা হচ্ছে ফারজানা আপুর মা এবং মাহির ভাইয়ের মামা। তারা 2 বেয়াই মিলে ওই গাড়িতে ওঠে, আর ওই গাড়িতে কেউ ছিল না। তারা চেয়েছে তারা একটু আলাদা করে রিল্যাক্স হয়ে পারে, লাশ নিয়ে তারা বাড়িতে যাবে। তো প্রত্যেকটা গাড়ি এরকম একসাথে করেই ছিল, ট্রাক সহ। ট্রাকটা ছিল একদম শেষের দিকে, গাড়িটা সবগুলো আগে ছিল। তো যেই গাড়িতে শুধুমাত্র 2 বেয়াই ছিল, মানে মাহির ভাইয়ের মামা এবং মাহির ভাইয়ের মামার বেয়াই আর কি, ফারজানাপুর বাবা, তারা 2জন কথা বলতে একটার সময় ঘুমিয়ে পড়ে। তো ফারজানাপুর বাবা জাস্ট এতটুকু বলেছে যে আমার কাছে মনে হচ্ছে রাত্রে 2টা-2:30টার দিকে আমার মাথা যেভাবে ফারজানা বুলিয়ে দিত সেভাবে কেউ আমার মাথাটা পেছন দিক দিয়ে বুলিয়ে দিয়েছে। ওই গাড়ি মাইক্রোবাসের পেছনে কোনো মানুষ ছিল না, সে পেছনে শুধুমাত্র ট্রাকটা ছিল, লাশবাহী ট্রাকটা ছিল, পেছনে কোনো মানুষ ছিল না। মনে হচ্ছিল যে এখনই সে আদর করে বলবে যে বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কি করো। মনে হচ্ছিল যে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, এবং হাত বোলানোর সময় যেটা শুনে কান্না করতে আসলে তাদের সবার মাথাটা খারাপ হয়ে যায়। কান্না করতে কেউ একজন কান্না করছে, বলছে যে আমি ছেড়ে যেতে চাচ্ছি না, এরকম কিছু একটা তিনি বলেছেন। যে ওয়াইফটা এরকম, যে যিনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সে কান্না করতে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু ওই গাড়িতে কেউ ছিল না। পরে তিনি মাথা ঘুরিয়ে দেখে গাড়িতে কেউ নাই। ওই লাশের যে ট্রাকের লাইটটা গাড়ির পেছন দিক দিয়ে পড়ছে, পিছনে যে ট্রাকটা আছে সেটা দেখা যাচ্ছে, এবং মাথার মধ্যে টুপিওয়ালা মানুষজন সবাই ট্রাকের উপরে আছে সেটাও দেখা যাচ্ছে। তো তিনি আর কিছু করলেন না, কাউকে কিছু বললেন না, বাড়িতে পৌঁছান। তারা বাড়িতে পৌঁছাতে বাগেরহাটে তারা পৌঁছাতে সকাল 9টা বেজে যায়। 9টা-10টার দিকে তারা পৌঁছায়, এবং পরে দুপুরবেলা ওইখানকার স্থানীয় মসজিদে তাদের ওখানে স্কুল প্রাঙ্গণে জানাজা হয়। স্থানীয় প্রায় একটা মসজিদ আছে, মসজিদের মতোই পাশে স্কুল। জানাজা হওয়ার পরে লাশ দাফনস্থ করা হয়। এই পুরাটা লাশ মারা যাওয়া থেকে শুরু করে এই সম্পূর্ণ কেসটা ওই দিন জুড়েই, এরপরে কেউ কোনোদিন কোনো কিছু ফেস করে নাই। খালি ওই পাগলামো করেছিল হচ্ছে মাহির ভাইয়ের মামাতো ভাই, সে একটু পাগলামো করেছিল, এছাড়া তেমন কেউ কিছু বোঝেনি, দেখেনি। সে মাঝে মাঝে ছাদে যেত ফারজানা আপুকে দেখার জন্য, যদি দেখা দেয় এরকম করতো আর কি, পাগলামি করতো। বাচ্চাটা ছোট ছিল, আর অল্প বয়সে তার স্ত্রীকে হারিয়েছে, তার মধ্যে একটা পাগলামি নেচার চলে এসেছিল। পরে সেটা ঠিক হয়ে যায় অনেক পরে তো তাকে একটা বিয়ে করিয়ে দেওয়া হয় 5 বছর পর। ফারজানা আপু মারা যাওয়ার 5 বছর পর, যখন ওই মেয়েটার বয়স যখন 5 বছর, তখন তাকে বিয়ে দেওয়া হয়। তো
এইটা ছিল মাহির ভাইয়ের ঘটনা। মাহির ভাই বলেছেন যে আসলে অনেক সময় অনেক কিছু লাইফ পাল্টে দেয়। এরপর থেকেই হচ্ছে ওই মাহির ভাই মামাতো ভাই যে দ্বিতীয় জন, সে একদম 5 ওয়াক্ত দাড়ি টাড়ি হয়ে একবার একাকার অবস্থা, তিনি অনেকটা চেঞ্জ করে ফেলেছেন নিজেকে। তিনি এখনও বলেন যে আমার এখনও পায়ের শব্দ মনে হচ্ছে যে ভাবি হেঁটে যাচ্ছে, বা ওনার ভাবির হচ্ছে ডান পায়ে একটা নুপুর পরা থাকতো, ফারজান আপু একটাই নুপুর পরা থাকতো, সেই নুপুরটা মাঝে মধ্যে যেরকম শব্দ করতো মনে হচ্ছে যে বাসার ভিতরে কেউ শব্দ করে তার ভাবি হেঁটে যাচ্ছে। এই কি হয়তো ফ্রিজটা খুললো, এটা শুধুমাত্র তারা সেদিনই বুঝেছিল। এরপরে আর কখনো তারা জিনিসটা নিয়ে ফিল করে নাই, বোঝেও নাই কখনো। হয়তো মানুষ বেশি ছিল, বোঝা দায় হয়ে গিয়েছিল। কেউ হয়তো বা পরে আর ফিলই করে নাই, কারণ আজকে মারা গেলে কালকে 4 দিন পরে মিলাদ হয়। মিলাদ হওয়ার পর থেকে যাই হোক, ওইটা মিলাদটা কোনো রিজন না, রিজন হচ্ছে ওই দিনের পর থেকে তারা আর কোনো কিছু ফেস করে নাই। দুই পাশ থেকেই তাদের কাছে মনে হয়েছিল যে লাস্টের একটা উপস্থিতি তারা পাচ্ছে, এবং ফারজান আপুর উপস্থিতি পাচ্ছে। মুরব্বীরা যারা মহিলারা গাড়ির মধ্যে ছিল তাদেরও মনে হচ্ছিল হয়তো তাদের আশপাশে কেউ আছে, তারা এটা ফিল করেছে সব কিছু ম্যাচ করানোর পর। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রবিউল ইসলাম মাসুম। মাসুম আমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করেছেন এটি তার মামার একটি কনস্ট্রাকশন প্রজেক্টে ঘটে যাওয়া ঘটনা। আজ থেকে বেশ অনেক বছর আগে 2005 সালের ঘটনা। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি মাসুমের শেয়ার করা ঘটনায়। 2005 সালের কথা। মাসুমের মামা তখন একটি ডেভেলপার ফার্ম চালাতেন, ছোট্ট একটি কোম্পানি। তো বিভিন্ন জায়গায় প্রজেক্ট নিচ্ছেন ঢাকার, এরকম 2-3টা সাইট তার তৈরি হয়েছে। তো ঢাকার এক্সটেন্ডেড একটা এলাকায়, এক্সটেন্ডেড বলতে তখনও ওই জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানে খোলা জায়গাতে মানুষ বিল্ডিং করতেছে, অনেক ফাঁকা জায়গা এখনও আছে। এরকম একটা জায়গায় তিনি একটা প্লট পান কাজ করার জন্য। তো জায়গাটা হচ্ছে যে মূল সড়ক থেকে বের হয়ে এসে অন্য গলি দিয়ে আসলে দুই পাশে মাঠ, এবং তার পাশ দিয়ে আসলে একদম সোজা রাস্তা। সেখানে অনেকগুলো এরকম হাউজিংয়ের মতো হচ্ছে। কোনো কোম্পানি, বড় কোম্পানি কাজ নিয়েছে, আবার কোনো মানে জায়গা এখনও বড় কোম্পানি ধরবে না, আলাদা আলাদা প্লট আছে। তো যে এরকম একটা জায়গায় একটা নেমে যাওয়া রাস্তা ছোট, সেটা দিয়ে গেলে ওখানেও ডানে বা বামে মানুষের অনেক জায়গা আছে। তার মধ্যে শেষের দিকের যে প্লটটা, ওইটাতে তিনি কাজ পেয়েছেন, ওই মালিক ওনাকে দিয়েছে ওনার বন্ধুর মাধ্যমে আর কি। তো সমস্যা হচ্ছে যে এই পাশের কয়েকটা প্লট কিন্তু মানুষ নিয়ে নিছে অন্যান্য কোম্পানি কাজ করার জন্য। তো এইটাকে কেন নিল না উনি চিন্তা করতেছিলেন। মানে মাসুমের মা ভাবতেছিলেন যে এই যে পাশের এই যেই প্লটগুলো নেওয়া হয়েছে, যেই কোম্পানি নিছে, তারা যদি এই প্লটটাও নিত আর তার পাশেরটাও নিত, তাহলে কিন্তু তাদের অনেক বড় একটা প্রজেক্ট হইতে পারতো, বা কয়েকজন মিলে করতে পারতো কাজ। কেন করলো না উনি চিন্তা করতেছেন। এবং তিনি অবাক হলেন, তিনি যে প্লটটা নিছেন তার পাশে কিন্তু বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে, কারণ ওই জায়গাতে আসলে ওইভাবেই রাখা হয়েছে যে ওখান থেকে রাস্তা হবে। আর তার পাশের যে বিল্ডিংটা, সেটা 2 তলা বন্ধ হয়ে আর উঠে নাই, মানে ওরকমই রয়ে গেছে। এটা নাকি অনেক মাস ধরে 2 তলা করে ফেলে রাখছে সেই কোম্পানি। তো উনি এটা নিয়ে একটু চিন্তা করলেন যে মানে জিনিসটা একটু অগোছালো হয়ে গেল, কোনো কোম্পানি একসাথে করতে পারতো। তিনি চিন্তা করতেছিলেন যে আমি যদি এটা প্ল্যান করে করতাম তাহলে ওদের সাথে মিলেমিশে করতাম। যাই হোক, এগুলো চিন্তা করে তিনি ওই কাজটা নিছেন মালিকের কাছ থেকে। মালিক দেখা গেল খুব সহজেই তাকে, মানে তিনি যেই ক্লজগুলো দিচ্ছেন তার সাথে শর্ত খুব সহজেই মিলে গেছে। মালিক তার কাছ থেকে টাকা পয়সাও যে খুব বেশি ওরকম নিছে, বা তাদের যে নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে পার্সেন্টেজ প্রপোর্শন ভাগ, সেটাও ওরকম নিয়ে কোনো ডিফিকাল্টি হয় নাই। তো তিনি অবাক হলেন যে এত ইজি গোয়িং মালিক, খুব অবাক। তো তিনি তাড়াতাড়ি ওই জায়গার কাগজপত্র ভালো মতন দেখলেন, কোনো সমস্যা আছে নাকি, এবং চেক করালেন নিজেদের লোক দিয়ে, দেখলেন যে না, কোনো সমস্যাও নাই, এগুলো মানে সব ভালোই আছে, ক্লিন। তো একটু অবাকই হয়েছেন, তো কাজে হাত দিলেন, টুকিটাকি কাজ করতেছেন। তো ওনার যে কন্ট্রাক্টর টিম নিয়ে আসছেন উনি কাজ করার জন্য, তারা ওখানে একদিন কাজ করছে। প্রথমে যে মাটি কাটাকাটি যেগুলো করে, তারা মাটি কাটার যে টিম ছিল, তারা কাজ করে একদিন ওখানে থাকছে, ওখানে বাউন্ডারি দিয়ে থাকছে। এখন দ্বিতীয় দিন থেকে বলতেছে যে ওইখানে থাকবে না, যে মাটি কাটার যে লোকটাকে রাখছে সে বলতেছে আমি এখানে থাকবো না। বলছে কেন? আমার বাসা কাছে, আমি এখানে থাকতে চাই না। মানে সে মানে কোনো একটা কারণে উনি একটু অবাক হয়েছেন, মাসুমের মামা অবাক হয়েছেন যে কেন থাকবে না। উনি অবাক হলেন যে সে থাকবে না। তো উনি চেষ্টা করলেন অন্যান্য ওই যে গ্রুপ যারা নাকি পরবর্তীতে কাজ করবে, রাজমিস্ত্রির গ্রুপ, তাদেরকে বলছে, তারাও বলছে যে না, আমাদের বাসা বাড়ি কাছেই আছে, আমরা চলে যাব এখানে থাকতে। তো ওনার তো আসলে পাহারা দেওয়ার লোক দরকার। তো খুব ইনি হয়ে গেলেন, টেন্সড হয়ে গেলেন ব্যাপারটা নিয়ে।
তো মাসুমের মামা তখন না পারতে এই যে তার রাজমিস্ত্রি যে কন্ট্রাক্টর তাকে নিয়ে বসলেন, বসে বললেন যে দেখো তুমি যদি এখানে না রাখো তোমার লোকজন, বা তোমরা যদি না থাকো, তাহলে আমাকে এখানে অন্য টিম হায়ার করতে হবে, তোমাদের দিয়ে কাজ করানো যাবে না। তো এই কথার পর তিনি মানে বেশ আরও অনেক ইনস্ট্রাকশন দিলেন তাকে। তো কন্ট্রাক্টর তখন বুঝলেন যে আসলেই তার কাজটা ছুটে যাবে হাত থেকে। তখন তিনি তার 4-5 জন মানুষকে তিনি ওখানে থাকার জন্যই ব্যবস্থা করলেন এবং তাদেরকে জোর করে বুঝাইলেন যে সমস্যা কী। কারণ কেউ কিছু বলতে চায় না। তো এর মধ্যে একজন মুখ খুললো, বলল যে আপনি জানেন যে এইখানে এই যে ভিটাটা যেখানে কাজ করতেছি আমরা, মাটি টাটি কাটছি, তো এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটছিল, একটা মেয়ে একটা দুর্ঘটনা ঘটাইছিল এখানে। বলে ওই যে গাছ দেখছেন পাশের, মানে ওই প্লটের পাশের প্লটে ওখানে বড় একটা গাছ আছে, ওই গাছের মধ্যে দুর্ঘটনা ঘটাইছিল। তো ওই দুর্ঘটনা ঘটানোর পর থেকে এই জায়গায় মানুষ ভয় পায়। বলে কি ভয় পায়? ওই যে দেখছেন পাশের যে 2 তলা দালানটা আছে, ওইটার মধ্যে কেউ থাকতে পারেনি, ধানা 2 তলা কাজ নিয়ে অনেকদিন ফালায় রাখছে। বলে কি হয়েছে? বলে যে ওখান থেকে মানুষ পড়ে গেছে, অনেকে কাজ করতে যে পড়ে গেছে, 2 তলার ওখান থেকে পড়ছে এবং পড়ে মানুষ অনেক রকম সমস্যায় পড়ছে। আরও অনেক ছোটোখাটো দুর্ঘটনা হয়েছে, মানুষজন উল্টাপাল্টা দেখে, ওখানে যে রাত্রে থাকতো তার অঞ্চল থাকে না, এখন ওই বিল্ডিং এমনি পড়ে দিচ্ছে। তো তখন ওই রাজমিস্ত্রি কন্ট্রাক্টর আবার হাসছে, এসে বলে কি যে কও তোমরা, এসেই যাই ওখানে থাকতে হইব, নাহলে আমাদের কাজ থাকবে না। তো রাজমিস্ত্রি কন্ট্রাক্টর এটা বলার পর এখন তার মিস্ত্রিরা রাজি হয়েছে, আর কিছু বলার নাই। তো তাদেরকে একটা ঘর করে দেওয়া লাগছে ভিতরে মোটামুটি করে। তো তারা ওখানে থাকে এবং তারা কাজ টাজ করে। তো নানা রকম কথা তারা বলে। রাতের বেলা নাকি কেউ দেখছে যে বাসার ওই পিছন দিকে হাঁটে, তারপর কে শুনছে শীষ বাজায় বাসার পেছনে। যখন তারা কাজ করতেছে, প্রথম ছাদ ঢালাইটা হয়ে গেল, তখন নাকি ওই জায়গাটা তো অন্ধকার হয়ে গেছে, বাঁশ দিয়ে নিচে ঢালাই করা, শাটারিং করা উপর নিচে। তো তাদের মধ্যে যে মানে ওই যে জিনিসপত্র টানতো, ওদের তো 2টা থাকে, একটা থাকে রাজমিস্ত্রি, একটা হেল্পার। তো হেল্পার নাকি ওই সামনে দাঁড়ায় ছিল রাত্রেবেলা, মিস্ত্রিরা ঘরের ভিতরে, সে হঠাৎ করে শুনতেছে পেছনে কে শীষ দিতেছে। তো সে শীষের শব্দ শুনে সে আস্তে আস্তে ওখান থেকে হেঁটে গেছে, কে শীষ দেয় এরকম। বাঁশের শাটারিং করা, অন্ধকার হয়ে আছে পুরা, মোটামুটি বেশ বড় জায়গা নিয়ে, প্রায় 4 কাঠা 4.5 কাঠা জায়গার উপরে এরকম ইটা আর কি। তো ওই পিছন থেকে মনে হয় শীষ দিতেছে। তো সে হেঁটে হেঁটে গেছে ওইখানে। তো যে দেখতেছে ওই পিছনের দিকে একদম, মানে বাসাটার পেছনের দিকে একদম কর্নারে পাশের প্লটের একটা নিম গাছ আছে, বড় নিম গাছ এবং বিশাল আকৃতির নিম গাছ। ওই নিম গাছের ছায়া পড়ছে ওই জায়গায়, মানে গাছের পাতাটার এমনভাবে মেলে আছে যে চাঁদের আলোতে ওই গাছের ছায়াটা ওইখানে পড়ছে। আর ওই গাছের ছায়ার এই পাশে মনে হইতেছে দেয়ালের কর্নারের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, মানে ওই হেল্পার স্পষ্ট বুঝতেছে কেউ দাঁড়ায় আছে। তো সে মনে করছে তার সাথে যে আরেকজন হেল্পার আছে সে হয়তো, সে নাম ধরে ডাকতেছে, এই অমুক, হ্যাঁ এরকম করে বলতেছে, কিরে তুমি তো শীষ বাজাস কেন? তো দেখা যাচ্ছে কোনো উত্তর নাই। তো সে আরো কয়েকবার ডাকছে, এই কিরে অন্ধকারে দাঁড়ায় শীষ বাজাস কে, মস্কারি করছ আমার লোকে। এটা বলার পরে সে দেখলো ওই ছায়ার ভিতর থেকে কে জানি বের হয়ে হেঁটে চলে গেল ওই পাশে, মানে ছায়ার ভিতরে হেঁটে ওই মানে সামনে ফাঁকা জায়গা ছিল বের ওই পাশে চলে গেল। তো সে অবাক হলো, এটা কে, মানে সে বুঝতেও পারলো না। আর তার যে সাথের হেল্পার সে তাকে জানে যে সে কীরকম শার্ট পরে কি, তো ওরকম লাগলো না তার কাছে। তো সেও আবার হেঁটে হেঁটে আস্তে করে ওই যেখান থেকে বেরিয়েছে ওখান থেকে বেরোতে গেছে। বেরোতে যে তার একটা পা পড়লো পিছনে, কারণ তার খেয়ালই নাই যে ওই পাশে কিন্তু মানে মাটি নাই, মানে পিলারের মতো উঠেছে পর্যন্ত ফাঁকা, মানে তার একটা পা বের হয়ে গেছে এবং সে তাড়াতাড়ি ওই ছোট অর্ধেক দেয়াল ছিল সেটা সে ধাপ করে ধরে ফেলছে হাত দিয়ে, পা ছিলে গেছে অনেকখানি, একটা পা নিচে নেমে গেছিল। তাড়াতাড়ি উঠাইলো, দেখলো যে ও যদি এখন 2 পা ফেলতো সে মোটামুটি প্রায় 5-7 ফিট নিচে যায় পড়তো ওই জায়গায়, শক্ত জায়গাটা, মানে পিলার থেকে উঁচা ওই জায়গাটা। তো একটা দুর্ঘটনা ঘটতো সোজা কথা। তো সবাক হলো যে এই দিক থেকে কেমনে বেড়ে সুন্দর হাইটে চলে গেল। তো ওই ভয় পাইছে আর কি, সেই হেল্পার ভয় পাইছে। সে ভিতরে এসে তাদের যে ওখানে মিস্ত্রি ছিল তার সিনিয়র, তারে বলতেছে এই জায়গায় এরকম এরকম ঘটনা, এরকমই পাইছি, শীষ দেয় এরকম ঘটনা। তো মিস্ত্রি বলছে যে তুই যাস কেন, ওই কোনায় গেছেন, কেসস কেন, কোনা ভালো না কেন? ওই কোনার মধ্যে মানুষ দেখছে ওই গাছের উপরে কে জানি বুঝা থাকে, ওই নিম গাছ, ওই গাছে দুর্ঘটনা ঘটছিল, কথা আছে, ওদিকে যাবি না, আমরা তো থাকতামই না। সেই মিস্ত্রির বলছে যে আমরা থাকতামই না, এই যে জোর করছে দেখে, মালিকে জোর করছে যে এখানে না থাকলে কাজ দিব না, এর জন্য থাকতেছি আমরা। রাত্রেবেলা সামনে থাক, সাবধানে থাকবি। আর এই যদি বাথরুমে যাস, ওখানে বাথরুম বলতে কি তারা ওই পুরা ওই জায়গাটার মধ্যে ওই কর্নারের মধ্যে তারা একটা বাথরুম বানাইছে টেম্পোরারি, বলছে যে ওখানে যদি যাস সাথে করে হলে নিয়ে যাবি, যে তার সাথে যে আরেকজন হেল্পার আছে তারে নিয়ে যাবি, একা যাবি না।
তো এরপরও নাকি ওরা অনেক সময় দেখছে ওই বাথরুমের দরজা নাকি ঢুং ঢাং করে শব্দ করে, বাথরুমের দরজার মধ্যে শব্দ হয়, মানে দরজাটা মনে হয় খুলে লাগে, কিন্তু এটা মোটেও এরকম করার কোনো কারণ নেই। মিস্ত্রিরা দেখছে যে ওরকম দরজাটা মানে এত সহজে এরকম নড়েই না, ওটা টেনে এরকম বাতাসে বাড়ি খাওয়ার মতো বাড়ি খাওয়ানো এত সোজা না। তো যাই হোক, তারা এরকম প্রায় এই ধরনের টুকিটাকি হইতো, এবং তারা শুয়ে থাকলে বুঝতো তারা যে উপরের ছাদটা, তারা যে রুমটা শুয়েছে তার উপরের ছাদের মধ্যে কে হাঁটতেছে, কি টানাটানি করতেছে, তারা ছাড়া কেউ নাই। আর ওখানে কোনো চোট্টরও নাই, মানে জায়গাটা এরকম ফাঁকা, ওখানে চোট্টরও ছিল না তখন। তো যাই হোক, এইভাবে করে মিস্ত্রিরা অনেকদিন থাকলো। তো তারপরে আসছে ঈদের সময়। এখন ঈদের সময় সবাই চলে যাবে, বাড়ি চলে যাবে। এখন একটা তো পাহারাদার লাগবে, এখানে তো আরও জিনিসপত্র আছে, এখানে সিমেন্টের বস্তা আছে, রডের টুকরা আছে, অনেক কিছু আছে। তো এইগুলো পাহারা দিবে কে? ততদিনে এই বিল্ডিংটা 4 তলা দাঁড়ায় গেছে আর কি, পুরা মানে কাজ করতে করতে 4 তলা এটার ফ্রেম দাঁড়ায় গেছে আর কি। ওই প্রতিটা ছাদ ঢালাই হয়েছে, শুধু দেয়ালগুলা নাই, মানে পুরো একটা ফ্রেম দাঁড়াইছে 4 তলার। তো মালিক তো খুব টেনশনে আছে, মানে মাসুমের মামা খুব টেনশনে আছে। তিনি চিন্তা করতেছেন যে এখন ছুটির সময় কারে রাখবো, ঈদের সময়, মানে তিনি টেনশনে পড়ছেন। তো তিনি বললেন যে তোমাদের এখানে কাউরে থাকতে বলো। এই কন্ট্রাক্টরে বললেন যে তোমার এখানে কাউরে থাকতে দাও। সে বলতেছে না, আমার লোকরা কেউ থাকতে চাইতেছে না, ওরা বাড়ি যাবে, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। তো তখন মাসুমের মামা চিন্তা করলেন কারে রাখবেন। তো অনেক আলাপ আলোচনা করতে করতে ওই রড মিস্ত্রির এক ভাইগনা ছিল, সে ঢাকায় আসতে চায়, তার বাড়িতে একটু সমস্যা। তো তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, সে নাকি থাকবে। বলে ঠিক আছে, তার নাম মানিক, এবং বলছে রড মিস্ত্রি বলছে যে সে আইসা কাজ করবে আপনাদের সাথে, মানে রডের কাজ না, সেই সিমেন্টেরই কাজ করবে, সে আইসা কাজ করবে, আর সে পাহারাও দিবে। একটা দরদাম ঠিক করলো মাসুমের মামার সাথে, বলে আচ্ছা নিয়ে আসো রে। তো মানিক ছেলেটাকে নিয়ে আসলো তারা। তো তখন কিন্তু মানে রোজার ঈদ শেষ হয়ে যাচ্ছে, লাস্টের 2-3 দিন। তো ওই 2-3 দিন মানিক ওখানে ছিল ওদের সাথে, মিস্ত্রিদের সাথে। তো তারপর যাওয়ার আগে তাকে সবাই বললো যে ভালো মতো থাইকো, এই সেই কোনো করো না, চিন্তা করো না, এইসব চিনাই দিল। হ্যাঁ, কিভাবে করে পানি টানি মারতে হয়, মোটর চালায়, এগুলো সব বুঝাইলো টুঝাইলো। তো মাসুমের মামাও ওই লাস্টের দিন, মানে চাঁদ রাতের দিন এসে তারা বুঝাইলো যে চিন্তা করো না, এসে আমি ঈদের দিন আসবো, খাবার দাবার নিয়ে আসবো, তোমার দেখে যাবো, এসে এগুলো বলে টুলে গেল। তো যাই হোক, ওই ছেলেটা ওই দিন রাত্রে থাকলো, সবাই চলে গেছে। চান রাত মোটামুটি এই চান রাতের প্রথম অংশটা তার ভালোই কাটছিল, কারণ এই মাসুমের মামা আসছিল, তারপরে মিস্ত্রিরা গেছে, এসে পুরা ঈদের দিন পুরা বিল্ডিং খালি। তো মানিক ছেলেটার কাছে একটু খারাপ লাগতেছিল, সে গ্রাম থেকে আসছে, মানে তার একটা সমস্যায় পড়ে সে আসছিল এখানে। তো যাই হোক, ঈদের দিনটা কাটাইলো, এবং মাসুমের মামাও আয়সা খাবার দাবার দিয়ে গেছে তাকে। তো খাবার দিলেই বা কি, একলা কি আর ভাল লাগে, কেউ তো নাই। আর ওই মানিকের কাছে নাকি আরো খারাপ লাগতেছিল যে পাশের বিল্ডিং ফাঁকা, ওখানেও মানুষ নাই, তারপরও নাই এরকম। আর সে মানে এই 2 দিনে ইনডাইরেক্টলি কিছু শুনছে যে এই জায়গাটা নাকি একটু হন্টেড। তো এটারে সে গায়ে মাখে নাই, সে চিন্তা করছে আর এইটা কোনো ব্যাপার না, কিন্তু একলা থাকতে হবে, এটাই খারাপ লাগতেছে তার কাছে কোনো, মানে তাও আবার ঈদের সিজন। যাই হোক, ঈদের দিনটা পার হয়ে গেছে, রাত্রেবেলা। তো রাত মানে সন্ধ্যাখানে রাত নামছে, কিছুই তো করার নাই, মানে ওরকম কিছু নাই। আর তার কাছে তখন ওই যে মোবাইল ফোন আছে, বাটন মোবাইল আর কি, তখন তো আসলে ওরকম মোবাইল আসে না, সেম্বেরিয়ান নতুন আসা শুরু করছে মনে হয়। তো যাই হোক, বাটন মোবাইল, তো ওইটা দিয়ে সে গ্রামে কথা বললো, একটু বলে টলে সে তার রুমের মধ্যে, যে মিস্ত্রিরা যে থাকে ওই রুমের মধ্যে সে বসে আছে। সময় গড়ায় যেতেছে, কিচ্ছু করার নাই, এবং মানে দেখার মতো কিছু নয়, টেলিভিশনও নাই, কিচ্ছু নাই। খাওয়া দাওয়া করছে সেই আর্লি দুপুরে, মানে 1টা-1:30টার দিকে। এখন ক্ষুধাও লেগে গেছে। মাসুমের মামা কিন্তু আবার তাকে ওই কাঁচা বাজার দিয়ে গেছিল, কিছু গরুর মাংস দিয়ে গেছিল, পোলাও চাল দিয়ে গেছিল, আর টুকিটাকি পেঁয়াজ টিয়াজ এরকম বাজার দিয়ে গেছিল। বলছিল যে তোমার ইচ্ছা লাগলে তুমি মাংস পোলাও এগুলো রান্না করে খেও। মানে উনি একটু মন খোলা মানুষ ছিলেন মাসুমের মামা, তিনি মানে একটু ফিল করতেছিলেন ছেলেটার জন্য একা থাকবে এরকম। তো যাই হোক, সে চিন্তা করলো যে এমনিও তো মাংসটা পানি ছেড়ে নষ্ট হয়ে যাবে, মাংসটা রান্না করে ফেলি, কিছু করার নাই, এখন রান্না করি। তো সে লেগে গেল কাজে। সেই দেখলো যে আসলেই মাংস পানি ছেড়ে দিছে, মানে পানি ছেড়ে পানিটা নিচে জমা হয়েছে এবং শুকায় গেছে মাংসটা। তো যাই হোক, সেই পানি ফেলে সে রান্নার কাজে হাত দিল। তো পানিটা ফেলছে যে সে ওখান থেকে বের হয়ে তার যেই রুমটা, এই মানে সে যেখানে থাকে তাতে একটা টিনের 4 কোণা রুমের মতো করছে, আর সামনে খোলা আবার পিছনে খোলা। তো হেঁটে যে সেই মাংসের পানিটা মেলা মারছে পিছনে, মেলা মেরে এসে সামনে এই পাশে চুলা নিয়ে বসছে। তার একটা ওই যে কেরোসিনের কুকার ছিল, ওইটা নিয়ে বসে মিস্ত্রিটা ইউজ করতো আর কি। তো ওইখানে বসে মাংস রাখছে, পেঁয়াজ টিয়াজ কাটছে, এগুলো করে সে মাংস রান্না করবে। তো মোটামুটি চুলাতে উঠাই দিছে, সব কিছু রান্না হচ্ছে, মানে ঘ্রাণ ছুটছে, তার কাছে ভালোই লাগতেছে। কিন্তু একলা তো আর বোর্ড লাগতেছে, না আছে টেলিভিশন, না আছে রেডিও, মানে কোনো রকমের লাইভ কিছুর সাথে
সম্পৃক্ততা নাই। এমনকি কারোর সাথে ফোন হয়ে যে কথা বলবে, ফোন বিলও তো তখন অনেক বেশি ছিল, ওরকমও না, মানে কনস্ট্যান্টলি ফোনও করা যায় না কাউরে। আর সে তো আসলে খুব, মানে আসলে তার ওয়েজ তো খুব কম, সে কিভাবে এত টাকার ফোন বিল অ্যাফোর্ড করবে। তো যাই হোক, রান্না করতেছে একা একা, ভাল লাগে না। তো যখন নাকি সে ঝোল চড়াই দিল চুলাতে, মাংসের ঘ্রাণ ছুটছে চারিদিকে, গরুর মাংসের ঘ্রাণ, সে হেঁটে হেঁটে ওই সামনের দিকে আসলো, এসে তাকায় দেখতেছে চারিপাশে ঝিরি পোকার একটা শব্দ, নিস্তব্ধতার শব্দ। আর সামনে তাকালে দেখা যাচ্ছে যে ওই যে দূরে বালির মতো মাঠ, সেটার মধ্যে চাঁদের আলো পড়ছে, চকচক করতেছে। আর সেই বালির মাঠের থেকে দূরে একটা জায়গা মনে হয় একটু নিচু, ওই জায়গায় পানি জমে আছে, মানে দেখে মনে হয় একটা বড় পুকুর বা দিঘির মতো। তো চিন্তা করতেছে মানিক যে আমি কি ওদিকে যে ঘুরে আসবো নাকি, এটা চিন্তা করতেছে। আর বামে তাকাইলে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো, তার পাশে যে 2 তলা একটা মানে বিল্ডিং যে করে রাখছে আর হয়নি, তার পাশে আরও একটা দালান, ওইটা বিল্ডিং, ওইটার কাজ হচ্ছে, কিন্তু মানুষজন নাই, সব খাকা করতেছে এরকম। তো মানিক ওইরকম একলা জায়গায় থাকতে যে ভয় পায় তা না, কিন্তু একা একা এটাই খারাপ লাগতেছে। আবার মনে মনে চিন্তাছে ঈদের সময়, আগের ঈদের কথা মনে করতেছে। যাই হোক, এগুলো দেখতে দেখতে এক সময় আসলো, দেখলো যে তার মাংসের তরকারি মানে রান্না হয়ে গেছে। সে ওই মাংসর কড়াইটা নিয়ে তাদের রুমে রাখলো, রেখে সে ওখানে বসে সে আবার পোলাও রান্না করলো, পোলাও মাংস দুইটাই রান্না করছে। করে দুইটা রেখে সে হাতটা ধুয়ে চিন্তা করছে খাবে কিনা। হঠাৎ তার মাথায় চিন্তা আসলো যে আমি একটু যাই ওদিক দিয়ে হেঁটে আসি, ওই যে দেখছি যে পুকুরের মতো আলো পড়ে, ওদিক দিয়ে ঘুরে আসি। তো একবার ভয় পাইছে যে অত দূর যাবো কিনা, কেন বালির এখান থেকে হেঁটে এই যে রাস্তার সামনে ছোট্ট রাস্তাটা পার হয়ে ওই পাশের প্লটগুলো আছে যেগুলা মানে জাস্ট বাউন্ডারি দেওয়া, হ্যাপ বাউন্ডারি, ওগুলা ক্রস করে তাকে যেতে হবে, যে অনেক দূর হাঁটতে হবে বালির মধ্যে দিয়ে। চিন্তা করলো যাই, ঈদে আর কি আছে, এটা একটা অ্যাডভেঞ্চার। তো এই চিন্তা করে সে হাঁটা দিল, চিন্তা করলে আসার পর খুব ক্ষুধা লাগবে, তখন খাবো মজা করে, এই চিন্তা করে সে হাঁটা দিছে। তো তার কিন্তু কোনো না আছে ফ্ল্যাশ লাইট, না আছে কিছু। এখানে এই বাড়িতে এখানে যে সে দেখাশোনা করতেছে, এখানে একটা টুল বক্স আছে, ওই টুল বক্সে তালা মেরে রেখে গেছে মিস্ত্রিরা। তো ওখান থেকে যে সে কিছু বের করে দেখবে তাও না। তো এইটাতে তার একটু মেজাজও গরম। যাই হোক, সে মোবাইলটা নিছে, সাথে করে লুঙ্গির এরকম কোচার মধ্যে রেখে হেঁটে ওদিকে রওনা দিছে। তো হাঁটতে হাঁটতে সে ওই বাউন্ডারি দেওয়াল টল ক্রস করে চলে গেল বালি দিয়ে ওই পুকুরের কাছে। তো ওইখানে যে তার একটু ভয়ই লাগছে, কারণ চারিদিকে ধুধু, মানে একদম ধুধু প্রান্তর, কিচ্ছু নাই। দূরে কিছু এরকম কাশফুল হয়েছে, কিছু কাশফুল হয়েছে, আর বাতাসে ওগুলো নড়তেছে। আর এই যে পানি জমে আছে, এটা একটা পুকুরের মতোই বেশ বড়, বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই গভীরতা আছে। পানিগুলার ঢেউগুলা থই থই করতেছে। তো থই থই করতেছে, সে থেকে বুঝছে যে ভালোই একটা এখানে মানে গভীরতা। তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে তার ভাল লাগে নাই। সে কিন্তু গ্রামের ছেলে, গ্রামে কত জায়গায় ঘুরছে, কত জায়গায় গেছে, কিন্তু এই জায়গাটা তার জানি কেমন একটু অশুভ লাগতেছে, ভাল লাগতেছে না, এই প্রান্তরটাই ভাল লাগতেছে না তার কাছে। তো যাই হোক, সে ওখান থেকে হেঁটে যখন আসবে, তার কাছে হঠাৎ করে মনে হলো আশপাশে ফিসফাস করতেছে, কেউ কেউ ফিসফাস করে কথা বলতেছে। মানে মানুষজন যদি একটু কানাঘুষা করে কয়েকজন মিলে এরকম, তো একটু কেঁপে উঠছে মানিক। তাকাইছে, ঘুরে তাকাইছে, তাকায় দেখে কেউ নাই, পুরো ফাঁকা। কিন্তু ওই যে পিছনে যে ওই যে কাশফুলগুলো এরকম নড়তেছে, এটাই কেমন জানি ভয় ভয় একটা অবস্থা। তো মানিক চিন্তা করলো যে না, এরকম আসাটা ঠিক হয় না, এখানে কি না কি আছে, আবার একটু ভূতের ভয়ও পাইতেছে। সে শুনছে মানুষের কাছে এগুলা। হাঁটতে 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 আবার চলে আসলো সে ওই বাউন্ডারিগুলো। যখন সে ক্রস করতেছে, তার কাছে কেন জানি মনে হইতেছিল ওই পাশ থেকে তাকে কেউ দেখতেছে, বাউন্ডারি ওয়ালের ওই পাশ থেকে, মানে সেই জায়গাটা পার হয়ে আসতেছে, ওখান থেকে কেউ দেখতেছে। তো ভয়ে আর মানিক পিছন ফিরে তাকায় নেই, সে হেঁটে রাস্তা ক্রস করে চলে আসলো তাদের বিল্ডিংয়ে। তাদের বিল্ডিংয়ে এসে সে ঢুকছে মেইন এন্ট্রেন্স দিয়ে। মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই তাদের যে ঘরটা, যেটার মধ্যে তারা থাকে, টিনেরই দেয়া, সে কিন্তু দরজা আবার তালা টালা মারে নেই, দরজাটা জাস্ট ভেজায় রেখে গেছিল। তার কাছে মনে হলো দরজাটাকে কেউ টেনে সরাই দিল এই পাশে, মানে তাদের রুমের। সে চিন্তা করলো, আরে এখানে কে ঢুকছে, কি ব্যাপার। সে তাড়াতাড়ি গেল ঘরের কাছে, ঘ্রাণ আসতেছে, তার রান্না করে গেছে, রান্নার একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ওই জায়গায়। তো সে আস্তে করে দরজাটা খুলে ঢুকলো ঘরের ভিতরে। টিনের দরজা, কিন্তু মানে টিন দিয়ে জাস্ট পার্টিশনের মতো করা, চারপাশে এক পাশে দেয়াল আছে বিল্ডিং এর। তো ঢুকছে, ঢোকার পর তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো সে আন্দাজে বুঝলো যে এখানে হারিকেনটা আছে। হারিকেনটা সে হাত দিয়ে নিল, আর ওখান থেকে ম্যাচ নিল, নিয়ে সে ম্যাচটা জ্বালাইলো, জ্বালায় হারিকেনটা জ্বালাইছে। তো হারিকেনের আলো একটা জ্বলে উঠছে। তো তাকায় হারিকেনটা সামনে ধরে সে মেলে দেখতেছে কি আছে। তো দেখতেছে যে চৌকি, এইদিকে মিস্ত্রিরা শুইতে, এই পাশে সেও শোয়। তো ওই চৌকি তার পাশে, এই পাশে সে রান্না করার জিনিস রাখছিল, ওদিকে সে দেখলো যে না, তার হাঁড়ি টাড়ি সব ঠিকই আছে। তো এইখানে সাউন্ডটা করলো কে, স্পষ্ট সে শুনছে যে দরজা টান দিছে কেউ। তো সে যখন ওইদিকে দেখতেছে, হঠাৎ করে তার মনে হলো পেছনে আবার গেটে সাউন্ড হয়েছে। তো সে ঘুরলো, ঘুরে তাকানোর সাথে সাথে তার কাছে মনে হলো কেউ একজন হেঁটে গেছে ওদিক দিয়ে, মানে হেঁটে ওদিক দিয়ে যাচ্ছে।
মানিক সাথে সাথে বলে, এই কেরে কেরে, এটা বলে সে এক হাতে একটা শাবল নিল। তাদের এখানে একটা স্পেশাল শাবল রাখা আছে, শাবলটা নিয়ে সে হারিকেন নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছে ওদিক থেকে। তো বের হয়ে দেখতেছে কেউ নাই। তো এদিক ওদিক তাকাইতে তাকাইতে মনে হচ্ছে যে তাদের যে সিঁড়িটা 2 তলা, ওই সিঁড়ি দিয়ে কেউ উঠে যাচ্ছে ওদিকে, এবং সে একদম স্পষ্ট শব্দ পেয়েছে পায়ের। তো সে আবার বলছে, ওই কে হেনে উঠুস কে বলে, তার তো আবার এখানে মানে একটা পাহারা দেওয়ার কাজ। সে তাড়াতাড়ি ওই সিঁড়িতে উঠে গেছে হারিকেন নিয়ে, এবং তার ভালোই সাহস এইসব দিকে, মানে সেই চোর টোর এগুলো কিছুই ভয় পায় না মানি। তো সে হারিকেন নিয়ে 2 তলা উঠে গেছে। 2 তলা উঠে সে দেখতে 3 তলায় উঠছে। তো সে ওইটাকে ফলো করে করে উঠতেছে। 3 তলা থেকে 4 তলা কিন্তু ছাদ, এরপর কিন্তু কিছু নাই, আর চারপাশে কিন্তু খোলা। তো 4 তলার দিকে যখন মানিক ঘুরে উঠতেছে, মানিক মনে হলো এক নজরে দেখলো যে একটা মেয়ে উঠে যেতেছে ওখানে। মেয়েটা সমস্ত শাড়ি পরা, চুলগুলা খোলা ছাড়া। তো সেগুলো মেয়ে উঠছে কোত্থেকে, তার মাথার মধ্যে এটা একটা মানে চিন্তা ঢুকে গেলো, এখানে মেয়ে আসছে কোত্থেকে। আর মানে এই কেসগুলো তো সাধারণত ভালো হয় না, কোথাও যদি এরকম মানে মেয়ে মানুষ থাকে এরকম এসে, তার মনের মধ্যে অনেক রকমের দুশ্চিন্তা ঢুকে গেল ভিতরে। তো সে একটু সাবধান হয়ে গেল। সে আর মানে এই যেই স্পিরিট নিয়ে উঠতেছিল ওইভাবে ওঠা শুরু করলো না। সে আস্তে আস্তে চিন্তা করলো এখানে মেয়ে আসছে কোত্থেকে। এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে করে উপরে উঠলো। তো দেখতেছে ওই যে তাদের যে ছাদের যে গেটটা, ওইখানেও কিন্তু মানে এই 4 তলার উপর ওঠার যে দরজাটা করছিল, ওইটা একটা টিনের দরজা দিয়ে রাখছিল তারা, ওইটা খোলা। পুরো ছাদের থেকে হু হু করে বাতাস নামতেছে। তো মানিক সাধারণত ছাদে উঠতো না, কারণ তাকে মানা করছিল এখানকার যে মিস্ত্রিরা, 2-3 দিন তো ছিল সেখানে, তারা মানা করছিল যে ছাদে উঠো না, ছাদটা ভালো না। তো সে ওই কথাটা শুনছিল। তো তে হু করে বাতাস আসতেছে, কিন্তু যেহেতু সে দেখছে কেউ উঠছে ছাদে, মেয়ে মানুষ, সে চিন্তা করে সে আস্তে করে ছাদের মধ্যে ঢুকলো হারিকেনটা নিয়ে। হারিকেনটা রাখলো এক পাশে রেখে সে এদিকে তাকাইলো, কিচ্ছু নাই, ফাঁকা দেখা যাইতেছে, দূরে বিল্ডিং অনেকগুলা, এবং দূরে পিটি লাইট দেখা যাইতেছে শহরের, মানে ওইখানে মেন রোড ওই রাস্তাগুলো। আর বাদিকে তাকাইলো, এই পাশে দেখা যাচ্ছে যে আরেকটা বড় বিল্ডিং হইতেছিল, মানে বড় বিল্ডিং এর সারি, সেগুলোর মধ্যে মানে একদম হচ্ছে শুধু স্ট্রাকচার, একটা দানবীয় স্ট্রাকচার, কিচ্ছু নাই এই জায়গায়। আর ফাঁকা জায়গাটা, ল্যান্ডটা দেখা যেতেছে। ইমিডিয়েটলি বা পাশে তাকালো, দেখলো ওই যে পাশের যে নিম গাছটা, এইটা তার বিল্ডিং ছাড়াও প্রায় অনেকখানি উঁচা। তো সে কিন্তু মানে ওই যে তার মানে ভাষা শুনছে, সাথে যে ওখানে যে হেল্পাররা ছিল তাদের কাছে ভাষা শুনছে যে এই নিম গাছ ভালো না, মানুষজন অনেক কিছু দেখছে এখানে। তো মানে এটা শুনে তার একটু গা কাটা দিছে তখন। তো নিম গাছটার দিকে তাকাইলো, তারপরে সে ডানে তাকায় ঘুরে গেল, সেই যেখান থেকে ঢুকছে ওই পাশ থেকে ঘুরে গেল। ওই পাশে ঘুরে দেখতেছে ফাঁকা জায়গা, কিচ্ছু নাই, হারিকেনটা কিন্তু রেখে দিছে। তো সে আস্তে করে তার কোচর থেকে তার মোবাইল ফোনটা বের করছে, যে সে চিন্তা করছে যে সে তার মানে বসকে কল দিবে, মানে মাসুমের মামাকে বলবে যে আমি এই বিল্ডিংয়ে মানুষ দেখছি, একটা মেয়ে দেখছি, মনে হয় এটা কে, চিন্তা করতেছে সে যেটা বলবে। তো মোবাইলটাকে সে বের করে নিছে কোচর থেকে, আর এক হাতে সামনে শাবলটা বাগায় ধরে রাখছে সামনে। তো সে চিন্তা করছে আর একটু সামনে দেখি, মানে কাউকে দেখি না, মানে আমি কি বলবো যে হঠাৎ মেয়ে দেখছে, আবার ছাদে যায় দেখি মেয়ে নাই, এটা তো কেমন কথা। এই চিন্তা করে সারাটা দেখার জন্য ঘুরে একটু সামনে গেছে, কাঠ কতগুলো স্তূপ করে রাখা, এবং ওই যে রাতের নিস্তব্ধতা, শব্দ আসতেছে ঝিঝি পোকার ডাক, আর বাতাস পরপর করে বাতাস বইতেছে অনেক, মানে এখানে ফাঁকা জায়গাতে অনেক বাতাস। এখান থেকে সে দেখতে পাচ্ছে চাঁদের আলো পড়ছে, দেখতে পাচ্ছে যে দূরে ওই পাশে তার ডান দিকে এখানে আরো গাছপালা দিকে, আর ওই দূরে ওই যে মাঠ, এগুলো দেখতে পাচ্ছে সে। তো একটু সামনে বাড়তে সে হঠাৎ করে দেখলো একটা পিলারের পাশ থেকে কিছু একটা নড়লো। তো সে থমকে দাঁড়াইছে, থমকে দাঁড়াতে দেখতেছে যে পিলারটার পাশ থেকে একটা মেয়ের অবয়ব বেরিয়েছে, একটা মেয়ে, শাড়ি পরা একটা মেয়ে, এবং তার চুলগুলা সামনে দিয়ে ঢেকে রাখছে, মানে চুলের জন্য চেহারা দেখা যাচ্ছে না, মাথাটা দেখা যাচ্ছে না। তো সে একটু থতমত খেয়ে গেছে। তো সে ওইখান থেকে বলছে, আপনি কে, এখানে কেমন আইছেন? এটা বলতে বলতে সে দেখলো মেয়েটা সেই ছাদের থেকে আস্তে আস্তে ভেসে ভেসে উপর দিকে উঠে যাচ্ছে। এটা থেকে তো আসলে মানিকের সারা শরীর জমে গেছে পুরা, মানে সে আর নড়তে পারতেছে না। সে দেখতেছে মেয়েটা উঠে গেল, মানে মাটি, মানে সেই যে ফ্লোর থেকে উপর দিকে উঠে গেল, প্রায় 3-4 হাত উপর উঠে গেল। উঠে যে হাসতেছে, একটা কেক হাসি। হঠাৎ করে তারা হাত দিয়ে এরকম দূরে দেখায় বললো, দূরের দিকে দেখায় বললো, কিন্তু যা। সে একদম পুরো কণ্ঠ শূন্য, কণ্ঠটা ভয়ঙ্কর একটা কণ্ঠ, কেমন খ্যানখ্যানে কণ্ঠ, যেটার সাথে স্বাভাবিক কোনো মানুষের কণ্ঠের মিল নাই। বললো, হেনতে যা, ভাগ, এরকম করে বলল। মানিক
ভয়ের চোটে মানে আসলে তার আর মানে ওইখানে দাঁড়ায় থাকার মতো এক বিন্দু সাহস তার নাই, সে ছেড়ে দৌড় দিছে, শাবলটা ওখানে ফেলে দিয়ে দিলিম করে শাবলটা পড়লো, সে দৌড়ায় ওখান থেকে গেছে, যাওয়ার সময় যে ছো মেরে শুধু হ্যারিকেনটা নিয়েছে সে, মানে সিঁড়িতে নামতে পারবে না, নাহলে সিঁড়িতে নামতেছে আর ভয় পাচ্ছে, মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ আসবে, পেছনে পেছনে কেউ আসবে। সে দৌড়াইতে দৌড়াইতে সে একদম বাসার থেকে বের হয়ে গেল, ওই মূল দরজা দিয়ে বের হয়ে দৌড়ায় সে সামনের রাস্তা উঠলো, সেখান থেকে দৌড়াইতে দৌড়াইতে সে একদম রাস্তার মাথায় চলে গেছে। মাথায় গিয়ে সে চিন্তা করলো যে আমি তো ফেলে যাইতেছি, এটা তো ঠিক হইতেছে না, এটা কেমন কথা, আমার তো একটু জানানো উচিত। তখন সে ফোনটা নিয়ে কল দিল, ওই তার মালিকের নাম্বার সেভ করা ছিল না, কল দিল। তো অনেকবার রিং হওয়ার পর মাসুমের মামা ফোন ধরছে, তিনি আবার তার বাসায় গেস্ট আসছিল, ব্যস্ত ছিলেন তিনি ধরলেন, বললেন কি ব্যাপার? তো বললেন যে আমি এখানে থাকতে পারবো না স্যার, এরকম সমস্যা, আমি ওই বাসায় আর যাবো না। তো মাসুমের মামা তো বললো, অনেক বলে কি হয়েছে, সে বলে যে না আমি আর যাবো না ওই বাসায়, হ্যাঁ আমি চলে যেতেছি এখান থেকে, কোথাও যাইতেছি, আমি জানি না, আমি তো ওখানে দোকানপাটে থাকুম রাত্রে বা বাজারে বসে থাকুম, আমি ওখানে যাবো না। তো মাসুমের মামা তো খুব টেনশনে পড়লেন, তখন তিনি বাধ্য হয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে যাও, তুমি ওখানে দাঁড়াও, ওইখানে কোথাও একটা জায়গায় থাকো, আমি আসতেছি। তো উনি তখন বললেন যে আমি আসতেছি বলে ফোনটা রাখলো। তো মানিক ওইখানে ওই রাস্তার মোড়ে যে জায়গাটা, ওই মানে ওই যে নিচু রাস্তায় নামার জন্য যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কোনো একটা ল্যাম্প পোস্ট আছে, এবং এই পাশে কিন্তু দোকানপাট কিছু আছে বন্ধ, মানে ঈদের মধ্যে তো এগুলো কিচ্ছু খোলা নাই। তো ওইখানে সে চুপচাপ করে ল্যাম্প পোস্টের কাছে দাঁড়ায় থাকলো। তার অনেক ভয় লাগতেছিল মানিকের কাছে, তার কাছে মনে হতেছিল যে কোনো দিক থেকে অশরীরই চলে আসবে এরকম, আর জায়গাটাই নাকি এরকম ভয়ঙ্কর ছিল, তার দিকে একদম মানে খোলামেলা তো কিচ্ছু নাই, এরকম রাতের বেলা এরকম ভয়ঙ্কর নিশুতি ওই জায়গায়। তো সে চুপচাপ খাম্বার সাথে এরকম ওখানে লাইট জ্বলতেছে, ওইটাই তার কাছে যতটুকু সাহস, আর হাতে মোবাইল ফোনটা, আর মনে মনে সে যতটুকু দোয়া-দুরূদ জানতো পড়তেছে মনে মনে। অনেকক্ষণ সে মানে ঝিমায় গেছে, সে মানে ওখানে বসে পড়বে এরকম সময়। তো তখন সে দেখলো যে ওইখানে একটা পুলিশের গাড়ি যাচ্ছে ওদিক দিয়ে, মানে লাইট ফেলার গাড়ি যাইতেছিল, কাছে আসতে বলছে পুলিশের গাড়ি। তো পুলিশের গাড়ি তাকে ওরকম বসা দেখছে দূর থেকে, পুলিশের গাড়ি এসে থামছে, থেমে জিজ্ঞেস করছে যে কি অবস্থা, কে তুমি, কে, কি ব্যাপার জিজ্ঞাসাবাদ করছে। তখন সে বলছে যে আমি ওই সাইডে কাজ করতে, এইখানে কি? তো বলছে যে আমি এখানে ভয় পেয়ে এরকম আসছে। তো পুলিশরা মুখ চাওয়াচাই করছে, বলে কিসের ভয়? তো সে সব বলছে, যে পুলিশ জ্বলেছে তাকে বলছে। তো সেই পুলিশ অফিসার নাকি হাসতে এসে বলে আরে এগুলা কিচ্ছু না, এর ভয়ের কিছু না, আরে কোনো ব্যাপার নাই। সেই তখন তিনি বলছেন যে না স্যার আমারে ওই জায়গায় পাঠায়েন না, এখন অনেক ভয় পাইছে, মালিকরা ফোন করছে, মালিক আসতেছে। তখন নাকি ওই মানে পুলিশের লোকগুলো ওখানে দাঁড়াইছে কিছুক্ষণ, মানে আরো ভেরিফাই করার জন্য যে মানিকের কথা সত্যি নাকি, তারা ওখানে কিছুক্ষণ দাঁড়ায় ছিল, তাদের গাড়ি নিজেরা কথা বলতেছিল। তো অনেকক্ষণ পর মাসুমের মামা আসছে, গাড়ি নিয়ে আসছে উনি। তো এসে দেখেন ওইখানে পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, পুলিশের গাড়ি যে গলির মাথায় যেখান থেকে ওনারা নামে আর কি ওখানে। তো দেখে তো উনি একটু টেনসড হয়ে গেছেন, কি ব্যাপার। তো উনি ওখানে কাছে আসতেই যখন থামছেন দেখেন যে মানিক ওখানে বসে আছে খাম্বার নিচে, পুলিশ ওখানে বসা। তো উনি নেমে বললেন যে কি ব্যাপার। তো পুলিশের লোকটা বললো আপনার ছেলে মনে হয় ভয় পাইছে, আপনারই তো এখানে কাজ করে। তো বললেন যে হ্যাঁ। তো পুলিশ কনফার্ম হয়ে তারা হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। তো উনি তাদেরকে তার ভিজিটিং কার্ড দিলেন, বললেন এই যে আমার প্রজেক্ট এখানে, এই ঘটনা। তো তারা বললেন যে হ্যাঁ এই ছেলেটার আমরা এখানে বসা দেখছি, ও বলে ভয় পাইছে। হ্যাঁ এই ভূতের ভয়, এখন কি করবেন, এলাকা তো খালি, মানুষ তো ভয় পাইতেই পারে, ঠিক না, বয়সও তো বেশি না ছেলের, এই একা থাকছে এখানে, এটাও একটা ব্যাপার। যাই হোক দেখেন কি করবেন বলে পুলিশ ওখান থেকে পরে বিদায় নিল। তো মাসুমের মা মানিককে নিয়ে গেলেন সাইটে। তো সাইটে যাওয়ার পর ওই মানিক আর ভয়ে সাইটে ঢুকতেই চায় না, ভয়ের চোটে। মাসুমের মামা সহ গেলেন, ওনার আবার গাড়ির গ্লভের মধ্যে ওনারই ছিল, ফ্ল্যাশ লাইট ছিল, এটা মেরে ঢুকলেন। ঢোকার পরে ওই ভিতরে বসলেন, বসে টসে তাকে বললেন যে তুমি খাওয়া দাওয়া করো নাই, খাওয়া দাওয়া করো। তো মানিক খাওয়া দাওয়া করবেই না, বলো যে আমি খাওয়ানো। বলছে আরে তুমি রান্না করছো, তুমি খাবা না মানে? এটা কোনো কথা? এটা মানে কি বলো তুমি, তোমার খিদা লাগে নাই? তখন সে মাথা নাড়লো মানিক যে হ্যাঁ খিদা লাগছে। বলে আরে খাও, তুমি দেখো প্লেট থাকলে আমারও দাও, আমিও খাই। তুমি রান্না করছো? বলে হ্যাঁ। তো মাসুমের মামা ওনার মানিকের সাথে বসে ওখানে খাওয়া দাওয়া করলো, উনিও খাইছে। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ধরে মানিকের সাথে গল্প গুজব করলো, করে বললো যে আচ্ছা থাক, আজকে তো ঈদের রাত, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি আমার বাসায় চলো। তো এই বলে বললো যে তুমি আজকে এখানে শিকল দিয়ে মেরে দাও, তালা আছে না? বলে যে হ্যাঁ। তো ওই শিকলটা নিল, নিয়ে উনি সহ তালা টালা মেরে ওই জায়গায় দেখলো। তিনি বললেন যে যাক আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে বলে চলে আসলেন। ওনার গাড়িতে করে নিয়ে গেলেন মানিকের বাসায়। তো ওই দিন মানিক মাসুমের মামার বাসায় ছিল। তো পরদিন মাসুমের মামা ওনাদের গ্রামে খবর দিচ্ছেন, আবার বলছে ইমিডিয়েটলি যদি কোনো লোক থাকে আরেকজনকে সাথে দিতে, যাতে মানিকের সাথে থাকবে আর কি এরকম। তো এরকম খুঁজে টুজে অনেক কষ্ট একজনকে মানে আরও বেশি বেতনে পাইছেন,
হওয়ার পর মানিকরে দিয়ে, ওই ছেলেকে দিয়ে, দুইজনরে দিয়ে উনি ওখানে রাখলেন। তো ওরা মোটামুটি ওইখানে, তারপর ওই দুইজন মিলে ছিল কয়েকদিন, তারপরে মিস্ত্রিরা আসছে। তো ওই দুইজনও নাকি বিভিন্ন রকমের ভয় পেত। মানিকের সাথে যার একটা ছেলে ছিল বদরুল নামে, সেও নাকি অনেক এরকম শব্দ শুনছে যে তাদের ওইখানে ওই কাঠ ফেলে দেয়, উপর থেকে নাড়ে চাড়ে, তারা যখন ঘুমায় ওখান থেকে হাঁটে, তারপরে যে তাদের যে টিনের যে পাশে যে দেয়াল করছে টিনের মধ্যে আঁচড় কেটে যায় কে। তো মানে তো মানিক নাকি আবার বদরুলের ভয় কাটাইতো তখন, বলে আরে কিছু না, বিলাই গেছে ওখান দিয়ে, আরে গেছে ওখান থেকে কুত্তা হাইটা গেছে, এগুলো বলে নাকি ভয় কাটাইতো। তো মানিকও নাকি আবার বদরুল আসার পর বেশ খানিকটা সাহস হয়ে গেছিল, কারণ দুইজন যেহেতু আরেকজন সাথে আছে। তো ওইখানে আসলে ব্যাপারটা যা ঘটছিল, যেটা পরে মানিক শুনছিল, মানিক শুনে পরে এগুলা শেয়ার করছে, যে ওই জায়গাতে ওই যে পাশের বাড়িতে বলছে যে কি ইনসিডেন্ট ঘটছিল পাশের প্লটে, এরকম একটা দুর্ঘটনা ঘটছিল, ওই নিম গাছটার মধ্যে কেউ ঘটাইছিল। তো সেটা অনেকে বিশ্বাস করে যে ওইটারই মানে এখানে এসে প্রবলেম করে, সমস্যা করে। আর ওই যে খোলা মাঠ যেখানে ওই যে পুকুরের পাড়ে গেছিল দেখতে মানিক হেঁটে হেঁটে, ওই জায়গাটা একটা সময় মানে ওই জায়গাটা এমন জায়গা ছিল যে ওখানে নাকি মানুষ রাতের বেলা ওই যে দেখা যেত দুষ্কৃতিকারীরা কাউকে কিছু করলে ওখানে যে ফেলে দিত ওই জায়গাটায়। তো ওখানে ফেলে দিত, ওই জায়গাটা এমনি হন্টেড। ওই জায়গায় নাকি ওখানকার যারা আরো ওই সাইডের যারা মানুষজন ছিল তারা ওইখান থেকে চলাফেরাই করতো না, যাইতোই না রাত্রেবেলা, ভয় পেত অনেকে। কারণ অনেকেই নাকি এরকম ওই কাজ দিয়ে যাওয়ার সময় দেখছে যে ওখানে কে দাঁড়ায় আছে এরকম, মানে আবার অনেকে স্কন্ধ কাটা ভূতও দেখছে ওইখানে। তো এগুলোর জন্য ভয় যেত না। তো মানিক তো ওই দিন গেছিল, আর মানিকদের ওই বিল্ডিংয়ে এগুলো হইতো। পরে যে বিল্ডিংটা যখন নাকি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, মানে মাসুমের মামা যখন বিল্ডিংয়ের কাজ শেষ করে ফেলে, উনি কিন্তু কাজ শেষ করছে, এবং উনি এর মধ্যে কয়েকবার মানে ওনার পরিচিত হুজুরদেরকে এনে এখানে দোয়া দুরুদ পড়াইছেন, বিল্ডিংয়ে ব্যাপক দোয়া দুরুদ পড়াইছেন, এবং পাশের ওই প্লটের মানুষটাকে বলছিলেন যে আপনার এই গাছটা সমস্যা করতেছে, আপনি গাছটার এখন দোয়া দুরুদের ব্যবস্থা করেন, কিছু একটা করেন, মানুষজন নিয়ে আসে, আপনার প্লট খালি পড়ে থাকে, গাছগাছালি হয়ে গেছে, এটার হয়তো আপনি কাজ করেন, বিল্ডিং করেন, বা আমাদেরকে দেন, আমরা করে দিই, এরকম বলছিলেন। তো উনি নাকি আবার মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছটা করছিলেন, উনিও নাকি এমনি দোয়া দুরুদ পড়াইছেন তার জায়গার মধ্যে। আর মোট কথা মাসুমের মামা ওখানে দোয়া দুরুদ পড়ায় জায়গাটাকে করছিলেন, বন্ধ করে দিয়েছিলেন বাড়িটারে। তো বাড়িটা হওয়ার পর এর জন্য নাকি কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই বাড়ির ছাদে নাকি শব্দ পেত মানুষ, বিভিন্ন কে হাঁটে চলে এরকম করে। আর পাশের ওই 2তলা বাড়ি নাকি আরো অনেক দিন পর্যন্ত এরকম পড়েছিল। তারপরে যে হয়েছে প্রায় 5 থেকে 7 বছর পরে ওই 2তলা বাড়িটা কমপ্লিট হয়েছে। তো ওই জায়গায় যেখানে এই বাড়িটা মাসুমদের মামা যেখানে করছিল বাড়িটা, ওই জায়গায় নাকি এখন অনেক বাড়ি ঘর হয়েছে, খুবই অন্যরকম। তো বলছে যে ওইখানে আরও অনেক বাড়ির মানুষেরও অনেক এরকম ভয়ের ঘটনা আছে। তো যাই হোক, এই ছিল মাসুমের শেয়ার করা ঘটনা। রবিউল ইসলাম মাসুম তিনি শেয়ার করছেন, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এরকম কনস্ট্রাকশন এলাকার ঘটনা কিন্তু আমি এরকম শুনলে আমার কাছে ভালোই লাগে, কারণ বেশ স্পুকি কিন্তু ব্যাপারটা। আর যত সহজ মনে হয় ব্যাপারটা কিন্তু তত সহজ না। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এরকম একটা খোলা বিল্ডিংয়ে যেখানে আশেপাশে বাড়িতে আর কেউ নাই এবং পাশে একটা হন্টেড প্লট, এখানে কি আসলে আপনারা কেউ থাকার সাহস করবেন? অনেকে হয়তো বলবেন করবেন, কারণ অনেকে মেসেজে লেখেন, অনেকে লাইভ চ্যাটে লেখেন যে হ্যাঁ আমি থাকতে পারি, আমি একলা যেতে পারি। এটা কিন্তু বলা অনেক সহজ, কিন্তু করাটা এত সোজা না। কারণ আপনি যখন একা থাকবেন তখন কিন্তু আপনার সাথে কেউ নাই। আপনি যখন ওই জায়গায় যাবেন তখন আপনি বুঝতে পারবেন ওখানকার ফিলটা কি। আমি অনেক সাহসী মানুষকে দেখছি এরকম কথা বলছে, কিন্তু নিজে একা যেতে পারে না। আসলে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। মানুষের মন কোনো কিছু না কোনো কিছুতে বেশ ভয় পেতে থাকে, কিছু না ঘটলেও ভয় পায়। ঠিক তখনই পায়ের নিচের বাঁশের সাগরটার দিকে চোখ যেতেই আমার বুকের ভিতরটা যেন ছিঁড়ে বের হয়ে আসতে চাইল। নিচে নদীর কুচকুচে কালো পানির উপর কোনো প্রতিচ্ছবি ছিল না, অথচ আমার ঠিক পিছনে জ্বলতে থাকা হ্যারিকেনের আবছা আলোয় দেখছিলাম আমার সামনে হেঁটে যাওয়া লতিফ চাচার ছায়াটা তীরের মতো লম্বা আর বাঁশ বাগানের মগডালে গিয়ে ঠেকেছে। আর ওনার 2 হাতের আঙ্গুলগুলো আচমকা 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে পিছনের দিকে বেঁকে আমার গলার দিকে এগিয়ে আসছিল। তখনই বাগানের সব কটা বাঁশ একসাথে মট মট শব্দ করে ঝুঁকে এসে আমাদের মাথার ওপরের আকাশটা পুরো বন্ধ করে দিল। একটা তীব্র পচা সাপের চামড়ার গন্ধ আমার পুরো ফুসফুস অবশ করে দিচ্ছিল।
তখনই চাচা ওনার ঘাড়টা না ঘুরিয়েই পিঠের চামড়া ফিরে একটা চেরা ভেজা গলায় ফিসফিসিয়ে হেসে উঠলেন এবং বললেন, হারানো গরুটা তো খুঁজতে এসছিস হিমেল, কিন্তু তুই তো জানতিস না আজ সন্ধ্যার সময় এই বাঁশঝাড়ের ভেতরেই একটা কেউটে সাপ আমার পায়ে ছোবল দিয়েছিল। এই ঘটনা ঘটেছিল 2025 সালের সেপ্টেম্বর মাসের এক ঝড় বৃষ্টির রাতে। আমার নাম হিমেল চৌধুরী। আমি কুষ্টিয়ার কুমারখালী থানার প্রত্যন্ত এক গ্রামে আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। চারদিকে বিস্তর মাঠ আর ঘন জঙ্গল এবং বাঁশ বাগানে ঘেরা ছিল সেই গ্রামটা। সেদিন ছিল একটা অমাবস্যার রাত। সন্ধ্যা থেকেই আকাশে ঘন মেঘ আর মেঘের ডাক ছিল। রাত তখন আনুমানিক 1:20। আমাদের পোষা গরুটা গোয়াল ঘরের বেড়া ভেঙে কোন ফাঁকে যেন বেরিয়ে গিয়েছিল। গ্রামের চোর ছাঁচের ভয় থাকায় আমি আর আমাদের পাশের বাড়ির লতিফ চাচা হারিকেন আর লাঠি হাতে সেই গরুকে খুঁজতে বের হলাম। গ্রামের মেন রাস্তা পার হয়ে যখন আমরা চন্দনী মাঠের পাশের এক বড় বাঁশ বাগানটার ভেতর ঢুকলাম, চারপাশটা একদম থমথমে হয়ে গেল। শুধু ঝড়ের বাতাসে বাঁশগুলোর একের পর একে গায়ে ঘষা খাওয়া একটা অদ্ভুত ওই শব্দ আসছিল চো চো করে। লতিফ চাচা আগে হ্যারকিন নিয়ে হাঁটছিলেন আর আমি ওনার ঠিক পেছনে হাঁটছিলাম। হুট করে খেয়াল করলাম রাতের গুমোট গরমের মাঝেও বাগানের ভেতরের বাতাসটা অস্বাভাবিক রকমের বরফ শীতল হয়ে গেছে, ঠিক যেন একটা হিম ঘরের ভেতর ঢুকে পড়েছি। একই সাথে কোথা থেকে যেন একটা তীব্র পচা, শ্যাওলা আর সাপের চামড়া গন্ধ ছড়াতে শুরু করলো। আমরা যখন বাগানের মাঝখানে ওই পুরনো মরা নদীর ওপর বাঁশের সাঁকোটার ওপর উঠলাম, তখনই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। চাচা হুট করেই সাঁকোর মাঝখানে গিয়ে একদম পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। ওনার পিঠের হাড়গুলো কেমন যেন যান্ত্রিকভাবেও কাঁপছিল। আমি বললাম, লতিফ চাচা, আপনি এখানে দাঁড়িয়ে গেলেন কেন? গরুটার ডাক তো ওই পার থেকে আসছে মনে হলো। আমি ওনার কাঁধে হাত দেওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু ঠিক তখনই আমার পায়ের নিচের পানি আর ওনার হাতের নখের দিকে আমার চোখ গেল, আর আমার পুরো শরীর পাথর হয়ে গেল। যা আমি দেখছিলাম তা আমি শুরুতেই বলেছি। ওনার হাতের নখগুলো পেছনের দিকে বেঁকে আমার গলার দিকে আসছিল, আর ঘাড় না ঘুরিয়েই ওনার পিঠের চামড়া ফেরে সে চেরা কথাটা ফিসফিসিয়ে পড়ল, হিমেল, আজ সন্ধ্যার সময় এই বাঁশ ঝাড়ের ভেতরেই একটা কেউটে সাপ আমার পায়ে ছোবল দিয়েছিল। এমন কথা শোনার পরে ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হচ্ছিল না। আমার মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি আমার পা দুটোকে সাঁকোর বাঁশের সাথে পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। ওনার সেই হাত দুটো যখন আমার শ্বাস নালী চেপে ধরল, আমার চোখ দুটো উল্টে আসছিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ শক্ত করে বন্ধ করে মনে মনে আয়াতুল কুরসি পাঠ শুরু করলাম। ঠিক যখন আমার পবিত্র কালাম পড়া শেষ হলো, আকাশে একটা বিকট শব্দে বজ্রপাত হলো, আর সাথে সাথে এক পলকে আমার গলার ওপর থেকে সেই বরফ শীতল হাতের বাঁধন গায়েব হয়ে গেল। লতিফ চাচার এই ব্যবহারটা একটা তীব্র অমানসিক চিৎকার দিয়ে সাঁকো থেকে নিচে অন্ধকারে নদীতে ঝাঁপিয়ে পড়ল, আর আমি ছিটকে সাঁকোর উপরে পড়ে গেলাম এবং জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে গ্রামের লোকজন মাঠে যাওয়ার সময় আমাকে সাঁকোর ওপরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং আমার গলায় কালচে দাগ পড়ে গিয়েছিল। পরে যখন আমি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে লতিফ চাচা খোঁজ নিলাম, তখন জানতে পারলাম
গতকাল সন্ধ্যার সময় লতিফ চাচা যখন ওই বাঁশ বাগানের পাশে খড়ি কুড়াতে গিয়েছিলেন, তখন ওনাকে একটা বিষাক্ত কেউটে সাপ ছোবল মারে। ওনাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু রাত 9টার দিকে উনি মারা যান। ঝড়ের কারণে ওনার মৃত্যুর খবরটা রাতে আমাদের বাড়ি অবধি পৌঁছায়নি। আজ প্রায় 1 বছর হতে চলল আমি আর কোনো দিনই গ্রামে যাই না, কিন্তু আজও রাতে যখন আমি বাইরে ঝড় বৃষ্টি দেখি এবং বাতাসের শব্দ শুনি, আমার বুকটা এখনও আচমকায় ভয়ে কেঁপে ওঠে। মনে হয় সেই বাঁশ বাগানের সাঁকোটা আজও হয়তো কোনো অসাবধানী পথচারীর অপেক্ষায় অন্ধকারে ডানা মেলে বসে আছে। না জানি কখন সে আমাকে আবার নিতে আসবে। এবং তারপর থেকে আমি খুব সাবধানতার সাথে অবলম্বন করে চলাফেরা শুরু করি। এখন মাঝে মাঝে গ্রামের বাড়ি থেকে নানু ভাই, দাদু ভাই সকলেই ফোন দিয়ে বলে যে, হিমেল, কতদিন হয়ে গেল তোকে দেখি না, একবার আয় এখানে, একবার এখানে আয় তোকে একবার দেখি ভাই। কিন্তু সময় স্বল্পতার কারণে এবং আমার ভয়ের কারণে আমারও সেখানে যে আর যাওয়া হয় না। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের আজকের ঘটনা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সাথে এরকম কোনো ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। হতে পারে পরবর্তী ঘটনা আপনারটাই চুজ করা হবে। তো ভাইয়া আজকের তো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।